কবিতাকে নিয়ে বেঁচে থাকা, কবিতাকে নিয়ে অমরত্বের স্বপ্ন দেখা, কবিতাকে নিয়ে প্রেম, ভালোবাসা। আজকের এই সমস্ত নিয়েই আমাদের এডিনবরা বৈঠকের আড্ডা। আমি স্বাগতা। আর আমার সাথে রয়েছেন আজ এমন দুজন মানুষ যাদের দৈনন্দিন জীবনের ঘর গেরস্থালিই হলো কবিতা। সত্যি কথা বলতে কি, আমি একটু চিন্তাতেই ছিলাম যে এরকম দুজন বড় মাপের সাংস্কৃতিক ব্যক্তিত্বর মানুষের সাথে আজ আমি কথা বলবো এবং তাদের ঠিকঠাকভাবে পরিচয় করিয়ে দিতে পারবো তো? কোথাও কোনো খামতি রয়ে যাবে না তো? তারপরে মনে হলো যে তাদের যে সূত্রে এত দীর্ঘদিনের কাজ, সেটাকে হয়তো যেভাবে বলা যায়, যে বিনি সুতোর মালায় গাঁথা যায়, তা হলো তাদের কবিতার প্রতি ভালোবাসা। আর তাই দিয়েই হয়তো তাদের যথার্থ পরিচয়। আজ আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী সুমন্ত্র সেনগুপ্ত এবং রঞ্জনা সেনগুপ্ত। তাদেরকে ডেকে নিচ্ছি। নমস্কার সুমন্ত্র দা এবং রঞ্জনা দি, আজকের এডিনবরা বৈঠকে আপনাদের স্বাগত। আমরা দুজনেই তোমাকে এবং তোমাদের সঙ্গে যারা যুক্ত আছেন এই ফেসবুক লাইভের নেপথ্যে, তাদের প্রত্যেককে এবং যারা দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে আমাদের উভয়ের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা, ধন্যবাদ সবটাই। এই আমাদের এই যে করোনা কালে কিছু কিছু আমাদের যে সুবিধেগুলো হয়েছে কিংবা যে নতুন কিছু দিগন্ত আমাদের কাছে উন্মোচিত হয়েছে, তার মধ্যে এই একটা ফেসবুক লাইভ স্ট্রিমিয়ার্ডের মধ্যে দিয়ে আমরা কত দূর দূরান্তের মানুষদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এই দেখো, তোমার সঙ্গে সামনাসামনি কখনো আমাদের আলাপ কিংবা কথোপকথন কিছুই হয়নি, শুধু এই স্ট্রিমিয়ার্ডের মধ্যে দিয়ে আজকে তোমাকে চেনা এবং তার কয়েকদিন আগে তোমার সঙ্গে ফোনে কিভাবে অনুষ্ঠান তাই নিয়ে আলোচনা। ফলে সবকিছু ধ্বংসের সাথেও কিছু কিছু নতুন সম্ভাবনার বীজ থেকে যায়। তার মধ্যে এটাও একটা যে গত 1 বছর ধরে আমরা এই মাধ্যম দিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারছি। তোমরাও বিদেশে রয়েছো এতটা দূরে, এবং খুব একটু আগেও তো আমরা কথা বলছিলাম যখন আমরা লাইভে আসিনি, যে তুমি বেশ বছর 4-5 রয়েছো ওখানে, অথচ তোমার কথা বলবার মধ্যে কোনো রকম বাংলা উচ্চারণ এত সুন্দর এবং তুমি শুরু করলে এত সুন্দর সাবলীল ভাবে। খুব ভালো, এটাকে ধরে রেখো। এমন যেন না হয়ে যায় যে বিদেশে থাকতে থাকতে বাংলা ভাষাটা ভুলেই যাচ্ছ, এরকম যেন না হয়। এমন সুন্দর সাবলীল ভাবে কথা বলতে যেন পারো, এইটুকু তোমার কাছে প্রার্থনা চাওয়া। তাহলে খুব ভালো লাগবে। আপনাদের আশীর্বাদ সবসময় যেন আমাদের মাথার উপর থাকে। আসলে শুরু করতে গিয়ে কিভাবে শুরু করব না সেটাই ভাবছিলাম, যে আপনারা এত বড় মাপের একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং কখনো সত্যি কথা আমি ভাবছিলাম যে তুমি অত দূরে বসে মানে একদম বহু দূর এখান থেকে সেখান থেকে বসে যে এইভাবে আবৃত্তিকে নিয়ে কাজ করা, এটা তো সবাই করে না। সেটা নিয়ে তোমরা ভাবছো, তোমাদের এই জেনারেশন ভাবলেই আমাদের শিল্পটা আরো এগিয়ে যাবে। এই জন্য আরেকটা ভালোবাসা তোমাদেরকে, তোমাদের এডিনবরা যারা রয়েছেন তাদের সবাইকে আমাদের শুভকামনা যে বাংলাটা থাকুক, তোমাদের মুক্ত বেঁচে থাকুক। একদমই আমাদের এডিনবরা বৈঠক যে আমরা স্বাগত। আরেকটা কথা যে আমরা দুজনের কেউই খুব শিল্পের গুণগত মানে বড় নই। এমনি আমার হাইট 6 ফিট, ফলে সেদিক থেকে আমি খুব বড়, অনেকটা লম্বা, কিন্তু আমরা খুব সাধারণ আবৃত্তি করতে ভালোবাসি, মানুষজন নিয়ে থাকতে ভালোবাসি, এইটুকুনি আমাদের পরিচয়। ফলে ওই নামের আগে এই কথাগুলো আমাদের সেটা তো বটেই, মানে সেটাই মানে ওটাই আর কি বলতে গিয়ে যে ভাবছিলাম যে কোনো বাতুলতা করে ফেললাম না তো পরিচয় করাতে গিয়ে, যে কারণ আপনাদের কবিতা নিয়ে এত ধরনের নিরীক্ষামূলক কাজ, তার সাথে কবিতার প্রতি যে একনিষ্ঠতা, এবং শুধু তো তাই নয় যে আপনারা একজন স্বনামধন্য বাচিক শিল্পী, তার সাথে সাথে বাংলা কবিতার এই যে প্রচার বা প্রসারের জন্য আপনাদের নিজস্ব একটা গোষ্ঠী আছে, আমরা সেটা সবাই জানি, শঙ্খমালা। এত বছর ধরে সেটা সুনামে মানে সাফল্যের সাথে বয়ে চলেছে। তো
মানে আপনাদের যদি বলি যে কোন পরিচয়টাতে আপনারা নিজেদেরকে বেশি রিলেট করতে পারেন, বাচিক শিল্পী হিসাবে নাকি শঙ্খমালা হিসাবে? সেটা আগে রঞ্জনা বলুক, তারপরে আমি হ্যাঁ বলবো হ্যাঁ, এর রঞ্জনা দি পরিচয়। বলুন। না, আসলে বাচিক শিল্পী হিসেবে ওইভাবে তো ভাবি না। আসলে আমাদের শঙ্খমালা এমন একটা জায়গায় এখন চলে গেছে, যেটা আমাদের বাড়িতে যারা সবাই আসে তারা বুঝতে পারে। মানে সবটাই মানে একাকারই হয়ে গেছে। মানে বাচিক নিয়েই তো সারাক্ষণই তো এই চর্চা। একটু কিছুক্ষণ আগে সুমন্ত্রদা বলছিল যে আজকে ভীষণ ক্লান্ত লাগছে। তা আমি বললাম, তোমার তো সারাদিনই এই আবৃত্তি মাথা দিয়ে এই সারাক্ষণ ব্রেন ওয়ার্ক, এই নতুন একটা আমাদের প্রযোজনা নামছে, সেটা নিয়ে নানান রকম ভাবনা চিন্তা। সেই শঙ্খমালা ছেলেমেয়েদের নিয়ে, ফলে সবটা একাকার হয়ে রয়েছে। মানে কোথাও আলাদা করে আর কিছু নেই। সবটাই বাচিক চর্চা, সবটাই আবৃত্তি নিয়ে চর্চা। ফলে একদম শঙ্খমালা আবৃত্তি এবং আমি মনে করি আমরা মানে একই হয়ে গেছি, এবং সেই ভালোবাসা একনিষ্ঠতা সবটাই রয়েছে, সবকিছুর সাথেই জড়িয়ে গেছে। আলাদা করা যায় না, আমার তো তাই মনে হয়। এই যে ধরো তুমি যখন কলকাতায় আসবে, তখন কলকাতায় এসে আমরা আমন্ত্রণ জানিয়ে রাখলাম দুজনে মিলেই যে তুমি একদিন সময় করে আমাদের শঙ্খমালায় এসো। একদমই। শঙ্খমালাটা যেখানে সেটা আমার বাড়ি। তুমি যদি বেলঘড়িয়া স্টেশনে নেমে কাউকে জিজ্ঞাসা করো যে সুমন্ত্র সেনগুপ্ত কিংবা রঞ্জনা সেনগুপ্তর বাড়ি যাব, তারা তোমাকে অবাক হয়ে তাকিয়ে থাকবে, কেউই প্রায় বলতে পারবে। যদি বলো যে শঙ্খমালায় যাব, তাহলে তাহলে একজন দেখি। অন্ধ অন্ধ হ্যাঁ, লোকও তোমাকে পথ চিনিয়ে নিয়ে আসবে। বাহ, এটাই আমাদের কাছে প্রাপ্তি। ওই ব্যক্তিগতভাবে কি হলাম না হলাম, তার থেকে সে- সংগঠনটার যে চর্চার জায়গা, সেই নামটা পরিচিতি পেলে আমাদের ব্যক্তিগতভাবে দুজনেরই ভালো লাগার জায়গা। একদমই। শুনে এটা খুবই সত্যি ভালো লাগলো। মানে হ্যাঁ, আজকালকার আসলে এই একদম এই সময়ে শূন্য থেকে শুরু করেছে। একদম হ্যাঁ, ধীরে ধীরে একটু একটু করে শুরু করে তার প্রতি মানে সেই ভালোবাসাটা মানে সন্তানের মতন আরকি, তার প্রতি একটা মানে ভালোবাসা, স্নেহ সবটাই সেটাই তো আছে। মানে সন্তানের একদম মতন তো সন্তানের আলাদা না। মতোই দেখতে, দেখতে সেটা ৩১ হ্যাঁ, বছর প্রায় হয়েও গেল। মানে একদম। একদম ছোট হ্যাঁ, শিশু থেকে তাকে বড় করা, লালনে পালনে যত্ন-আত্তি করে। তো ফলে স্বাভাবিকভাবে সেটা মানে কি করে আরো যত্ন করব, সেটাকে কি হ্যাঁ, করে আরো মানে সেটা যেন আরো ফ্লারিশ করে, ছেলে-মেয়েগুলোকে নিয়ে আরো বেশি কাজ করা যায়। সবসময় সেটা নিয়েই ভাবনা বেশি নিজেদের থেকে, এই আরকি। হুম। তো আমাদের আজকে তো অনেক আড্ডা দেবো এবং অনেক কবিতা শুনবো, অনেক অভিজ্ঞতা শুনবো। তো আজকের অনুষ্ঠান শুরু করার পূর্বেই কি একটা কবিতা দিয়ে শুরু করি? আপনাদের যেকোনো পছন্দের দুজনের যদি একসাথে হয় তো তাহলে ভালোই হয়। কোনো একটা যদি কবিতা বা দিয়ে যদি শুরু করা যায় প্রোগ্রামটা। প্রথমে একটু আলাদা আলাদা হোক, তারপরে হ্যাঁ, একসাথে ঠিক করবো আছে, আমরা। কোনো অসুবিধা নেই। একদম। তুমি বলো। তুমি করো। আমি আমার খুব প্রিয় কবি অমিতাভ দাশগুপ্তের একটি কবিতা শোনাই, মেরুন রঙের একটা। দুজনে মিলে হ্যাঁ, বসেছি, তাই মেরুন রঙের একটাটাই করতে ইচ্ছে করছে প্রথমে। আমরা দুজন চড়বো এখন মেরুন রঙের একটা, সে গাড়ি টানবে ছোট্ট একটি টাট্টু, তারে রোগা পিঠে জুড়ে দেব এক জোড়া পুক্ত বাদামি ডানা, শূন্যে ভাসবো দোক্কায়। আগে ভাগে চলে গিয়েছে টেলিগ্রাম সোনা মুখ রঙা মেঘে, ভাতের গন্ধে ঠাসা আকাশের গোর্খা লাইন ডিঙিয়ে কাঁপা ছায়া ফেলে তীর পুণ্যের মাঠে, মেরুন রঙের এক্কায় সব উঁচিয়ে যেতেই হবে, চলেছি জোড়ায় ঝাঁপ দিতে ভরা নীলিমাই মোচ্ছবে। চক্রে পাহাড় গূঢ় অভিলাষে ঠাসা অরণ্য পেরিয়ে দেখো কি সাবাস চুপচে আমার টাট্টু, আহা কতকাল তাকে নাটক করে তুলেছি গোপন স্বপ্নে, তারে রোগা পিঠে বুনেছি ডানার ইচ্ছে, কিনুলো বাড়ায় অভাব তো সব খায় না, অসম্ভবের বায়নায় সাজানো তা সেরে শয়তানি ছেড়ে লাফ দিয়ে ওঠে টেক্কা, কদমে কদমে তারা মন্ডল মারিয়ে ছুটেছে মেরুন রঙের টেক্কায়, কদমে কদমে তারা মন্ডল মারিয়ে ছুটেছে মেরুন রঙের টেক্কায়। এই পর্যন্ত। হ্যাঁ, তো সুমন্ত্রদার কাছ থেকে কি এখন শুনবো না পরে? না, আমি একটা ও একটা প্রেমের কবিতা শোনালো। আমি একটি হ্যাঁ, হ্যাঁ। এই যে এতদিন ধরে আহ প্রায় ৩২ বছর আমরা এই সামনের জুলাই, ২৩শে জুলাই আমাদের দলের জন্মদিন। আমরা ৩২ বছর অতিক্রম করে ফেলবো। আহ ফলে আমরা চেষ্টা করেছি এই শিল্পটা নিয়ে থাকার, এবং আহ
যে বিষয়টা খুব মনের মধ্যে কাজ করেছিল তার একটা ছোট্ট রূপ পাওয়া যেতে পারে ব্রত চক্রবর্তীর এই কবিতাটার শেষ পংক্তিতে পৌঁছানোর পর বোঝা যাবে যে কেন এই কবিতাটি আমি নির্বাচন করলাম বলার জন্য। সেটা একটু শোনাই। হ্যাঁ, হ্যাঁ। কোথাও না কোথাও হাঁটু গেড়ে বসতেই হয়, কোথাও না কোথাও হাঁটু গেড়ে বসতেই হয়, নিজের উচ্চতা থেকে নিজেকে নামাতেই হয়। আলোর ঘরে যাবার আগে অন্ধকার দরজার অহংকার পেরোতেই হয়, কিন্তু খুব ঝুঁকে এসব ভালো নয়। খুব ঝুঁকে গেলে বিনয়ের কুঁড়ি ফুটে হীনমন্যতার ফুল। প্রিয় নারী দেখতে দেয় না শরীরের রোদ্দুর, টেবিলের কাছে গেলে কেউ এগিয়ে দেয় না বসার চেয়ার। প্রত্যেক খেলার থেকে ছিটকে ছড়িয়ে পড়া বল ডেকে কখনো বলে না এসো লোফালুফি খেলি। ঝুঁকে থাকা ভালো, কিন্তু খুব ঝুঁকে গেলে সমস্ত পৃথিবী ভাবে দিতে নয় পুরোতে এসেছি। সত্যিই খুব অসাধারণ। ঝুঁকে গেলে সমস্ত পৃথিবী ভাবে দিতে নয় পুরোতে এসেছি। আমরা আমাদের শিল্প করতে গিয়ে ততটুকুনি বিনয়ের সঙ্গে ঝুঁকি শঙ্খমালাকে নিয়ে, যতটুকুতে দর্শক শ্রোতারা ভাবেন যে শঙ্খমালা কিছু দিতে এসেছে, কিছু কুড়োতে আসে। ফলে এইটা আমাদের কাছে খুব একটা ভাবনার জায়গা যে আমরা নিজেরা সবাই মিলে চর্চা করব। এবং তার সাথে আরো একটা কি জিনিস কাজ করে সেটাও আমি আরেকটা ছোট্ট কবিতায় একটু শুনিয়ে দিচ্ছি শুরুতে, তারপরে আমরা প্রশ্নোত্তর হুম, পর্বে হুম। আসবো, আড্ডা মারা। প্রশ্নোত্তর না, প্রশ্নোত্তর হলেই কিরকম যেন একটা ইন্টারভিউ প্রশ্নোত্তর তো ইন্টারভিউ একদমই না, হয়, হ্যাঁ। চাকরিতে আমরা আড্ডা না, আড্ডা না, করি। ইন্টারভিউ একদমই না, কবিতা নিয়ে আড্ডা, হ্যাঁ। রুটিতে জেলি মাখাতে মাখাতে যে মেয়েটি হাসিতে উচ্ছ্বসিত, গত বছর সে তার একমাত্র সন্তানকে নদীতে হারিয়েছে। রুটিতে জেলি মাখাতে মাখাতে যে মেয়েটি হাসিতে উচ্ছ্বসিত, গত বছর সে তার একমাত্র সন্তানকে নদীতে হারিয়েছে। হাঁটু অব্দি ট্রাউজার গুটিয়ে 40 ছুঁই ছুঁই যে 9 বছরের নেহাত ছেলে মানুষের সঙ্গে দৌড়ের বাজি ধরেছে, গত মাসে মৃত্যু প্রথমবার তার বুকের বাঁ দিকে ধাক্কা দিয়ে গেছে। উড়ন্ত পাখির ডানায় রোদ্দুরের কারুকাজ দেখতে দেখতে যে দুজন যুবক যুবতী খুব ঘনিষ্ঠ ভঙ্গিতে বসে আছে, দিন কয়েক আগে তীব্র মনান্তরে তারা পরস্পরকে প্রত্যাখ্যান করেছে। রেকর্ড প্লেয়ারে নজরুল চাপিয়ে চওড়া কপালের যে মানুষটি স্মিত মুখে খবরের কাগজের উপরে ঝুঁকেছে, গতকাল মাছের বাজারে দরাদরি করবার সময় সে একটু উত্তেজিত হয়ে পড়েছে। কফির কাপে চুমুক দিয়ে খিলখিল হাসিতে ভেঙে পড়ছে যে কিশোরী, বিশ্বাস করা শক্ত, মাত্র কিছুদিন আগে এক দুর্জ্ঞেয় কারণে সে চেষ্টা করেছিল আত্মঘাতী হতে। একসঙ্গে এক জায়গায় মিললে আমাদের অনেক অসুখ সেরে যায়, কিন্তু এখন কিছুতেই আমরা আর এক জায়গায় মিলতে পারি না। আমরা শঙ্খমেলা করেছিলাম এরকম এক জায়গায় মেলার জন্য, যেখানে নানা মানুষের নানা রকমের ব্যক্তিগত দুঃখ, ব্যক্তিগত হতাশা, ব্যক্তিগত না পাওয়া, কিন্তু যখন আমরা এক জায়গায় আবৃত্তি নিয়ে থাকি হই হই করে, তখন এইরকমই মানুষ তার অসুখগুলো ভুলে যায়। এইটুকু একদমই। নিয়েই বাদ বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলেই হয় আর কি। আর আজকালকার এই সময় আমার মনে হয় সেটা খুবই দরকারি। মানে ওই একটা যেন আমার তো মনে হয় যে খুব রিল্যাক্স ফিল করা যায়। যে এরকম ভাবে একসাথে এক জায়গায় হয়ে কোনো কিছু নিয়ে যদি আমরা করি, তো সেখানে খুবই একটা ভালো লাগার জায়গা তৈরি হয়। না আসলে কি জানো মানে একটা জিনিস আমাদের অদ্ভুত, মানে এটা আমিও ফিল করি, এটা কিভাবে হয়ে যায় জানি না, যে যেসব এতদিন তো প্রচুর ছেলে মেয়ে এসছে আসছে যাচ্ছে, কোথায় একটা তাদের সাথে মানে একদম অদ্ভুত
একটা মানে সম্পর্কটা অদ্ভুত কিভাবে যেন একটা নিবিড় থেকে নিবিড়তম হয়ে যায়। মানে একটা সময় আসে, আমিও ভাবি যে তাদের নানান রকম মানে একেবারে অতি ব্যক্তিগত ব্যাপারেও তারা কিন্তু নিজের মা-বাবা বা খুব নিকটের মানুষকে যেরকম জানায়, কিন্তু সাথে, সাথে কিন্তু ফোনটা সঙ্গে, সঙ্গে আমাদের বাড়িতেও আসে। হয় আমার কাছে নয় বাড়ির কাছে। মানে তাদের যেকোনো সমস্যায় মানে আসলে দল করার তো এটাই একটা কি বলবো মানে ঠিক মতন করতে পারলে তো সকলকে একসাথে বেঁধে রাখা যায়। তা আমরা মনে হুম, করি যে আমরা সেটা চেষ্টা করছি এবং কোথাও তো নিশ্চয়ই পাচ্ছি। শুধু আবৃত্তি করলাম, শিল্প মানে আসলে ভালো মনের মানুষ না হলে কখনো শিল্পটাকেও এগিয়ে নিয়ে যায় না। যাওয়া ঠিক। যায় না এটা আমিও বিশ্বাস করি। যে শিল্পের প্রতি সততা এবং ছেলেমেয়েগুলো সেই আমাদের দিকে তাকিয়ে থাকে যে সুমন্ত্রদা এই অবস্থা আমি কি করব? মানে কোথাও একটা কিন্তু এর ওপরেও একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে যায় সবার সাথে। এটা হ্যাঁ। বোধহয় আমাদের এই শঙ্খমালাই দিয়েছে আমাদের। এবং আমাদের সবসময় মনে হয় যে আমরা একা নই, আমাদের চারপাশে এত ছেলেমেয়ে ঘিরে আছে। এইটা কিন্তু এখনকার যুগে একটা ভীষণভাবে একটা আমাদের সম্পদ বা একটা বল ভরসা। এই আরকি। এবং সেটাই পরম পাওয়াও বোধহয়। মানে হ্যাঁ, একদম তাই। সবকিছুর ঊর্ধ্বে একটা পরম পাওয়া। মানে হ্যাঁ, অবশ্যই তো ভালো লাগা থেকে সবকিছু হয়। কিন্তু তা হলেও মানে সেটাই আরকি। তো হ্যাঁ। আরেকটা কথা মনে হলো যে আজকালকার এই তবে যে কি জানো তো, মাঝখানে একটা অন্য কথা বলি তোমার হ্যাঁ, আড্ডায়, মানে তোমার জানার যে প্রশ্ন, এই যে আমরা এতগুলো কথা বলছি দল করতে গিয়ে, কিন্তু এই যে পাশাপাশি বসেছি ঝগড়াঝাটি কিন্তু প্রচুর হয়। মানে মাঝে মাঝে কিন্তু এটাও একটা প্রতিবন্ধকতাও তৈরি করে। কিন্তু হ্যাঁ, সেটা না হলে বোধহয় বাকি অংশটুকুও বোধহয় ভালো হবে না। তাই নয় কি? হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। হ্যাঁ, একদমই তাই। প্রচুর মানে সেটা তো সবকিছুতেই সত্যি। যেকোনো কিছু করতে গেলে ৩১-৩২ বছর ধরে একটা ২০০, ২৫০, ৩০০ জনের একটা গ্রুপ চলছে আমাদের বাড়িতে। সেখানে কতখানি মানে তার নানান রকম সমস্যা থাকে, তার প্রতিকূলতা অনেক কিছুই থাকে। সেগুলো তো নিশ্চিতভাবেই কাটাতে হয়। আমি একটু মজা করলাম, যেটা যে সেটা তো একেবারে এত স্মুথলি কোনটাই চলে না। মানে একটা সেটাই। কিছু অ্যাচিভ করতে গেলে এবং এইটা যে এতদিন হয়েছে এর জন্য নিশ্চিতভাবেই সবাইকেই স্যাক্রিফাইস বলো বা একটা সময় আসে যেখানে প্রচুর তর্ক হয় দুজনে মিলে, না এটা হবে না, এটা কেন করলে, ওটা কেন করলে। কিন্তু আল্টিমেটলি হয়তো এক জায়গায় মানে একটা পয়েন্টে গিয়ে শেষ হয়। না হলে হয়তো এতদিনে থাকতো না, সম্পর্কটাও হয়তো থাকতো না। এই না, না। আরকি। না, না হ্যাঁ, মতান্তর তো হবেই। মানে মনান্তরটা না হলেই হলো আরকি। মতান্তর তো হতেই হ্যাঁ, পারে। না হলে তো একটা ভালো কাজ কিছু করতে গেলেই মানে আমার মত বা আরেকজনের মত কিছু আলাদা হতেই পারে। তো শুধু একদম। মনান্তরটা যেন না হলেই হলো আরকি। তাহলেই বাকিটা সবকিছু ঠিকঠাক থাকবে। তো কথা প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়ল যে আ এই যে পোস্ট মডার্ন যুগে, উত্তরাধুনিক যুগে বিভিন্ন রকম পারফর্মিং আর্টস, ক্রিয়েটিভ মিডিয়া, তার যে কনটেন্ট স্ট্রাকচার নিয়ে নতুন, নতুন এক্সপেরিমেন্টাল কাজ চলছে। তো তাতে কি আপনাদের মনে হয়েছে যে আ এই যে ট্র্যাডিশনাল সাংস্কৃতিক মাধ্যমগুলো মানে বাংলা কবিতা, নাটক এগুলো কি খুব একে অপরের কাছে চলে এসেছে? এবং সেটাতে কি খুব ভালো হয়েছে? হ্যাঁ, খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছো। খুব সুন্দর প্রশ্ন। যে এই যে পোস্ট মডার্নিজম যুগে শিল্পগুলো, মাধ্যমগুলো পরস্পরের কাছাকাছি চলে আসছে কিনা, এবং চলে আসার ফলে যেটা ঘটছে সেটা শিল্পের পক্ষে কতটা আহ, গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। সেক্ষেত্রে বলার যে, ধরো আমরা সংঘমালাকে নিয়ে কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছিল আমাদের, আমরা যে নিরীক্ষামূলক কাজগুলো করেছি সে কাজগুলোর মধ্যে নানান শিল্প মাধ্যমের উপাদান রয়ে গেছে। ধরো আমরা এখন আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি স্বাগতা, যে হুম, শুদ্ধ শিল্প বলে কিছু হয়, এটা আমার বিশ্বাসের মধ্যে নেই। শিল্পের শুদ্ধতা এই বিষয়টা আমার কাছে খুব একটা ধোঁয়ার মতন, একটা মেঘ মেঘ ব্যাপার। আমার কাছে মনে হয় সবসময়ই যে শিল্পর মধ্যে যদি নিরীক্ষা না থাকে, তাহলে নিরীক্ষা দু রকমের হয়। এক রকমের নিরীক্ষা হলো তুমি যে একটা নির্দিষ্ট কবিতা আবৃত্তি করছো, সেটা কত রকম নিরীক্ষামূলক ভাবে সেই আবৃত্তিটা তুমি তোমার কণ্ঠে ধারণ করতে পারো, তার নানা রকম
আবৃত্তি করতে গেলে যে উপাদানগুলো দরকার হয় সেই উপাদানে নানা রকম পরীক্ষা নিরীক্ষা তুমি একটি আবৃত্তির ক্ষেত্রে ব্যবহার করতে পারো। এটা একটা নিরীক্ষা। আরেকটা নিরীক্ষা হচ্ছে প্রেজেন্টেশন। তুমি তোমার আবৃত্তিটা তৈরি করার জন্য যে নিরীক্ষা করেছো, এবার সেই আবৃত্তিটা যখন একটা স্পেসে তুমি দাঁড়াবে, মানে একটা স্টেজে দাঁড়ালে কি অন্য কোথাও দাঁড়ালে, যখন থেকে মানুষ তোমাকে দেখতে পাচ্ছে, হুম, শুধু অডিও নয়, তখন তুমি অডিও ভিজুয়াল একটা মাধ্যম হয়ে উঠছো। তুমি একটি মানুষ, সে মঞ্চে দাঁড়াচ্ছ, মঞ্চে দাঁড়িয়ে তোমার যা কবিতা বলা সেটা বলছো, তখন কিন্তু তুমি আর শুধু অডিওতে আটকে নেই, তুমি কিন্তু তখন অডিও ভিজুয়াল। তাই যদি সত্য হয়, তাহলে আমি অন্য শিল্প মাধ্যমের উপাদানগুলোকে, মানে আমি বলছি ধরো আমি কিভাবে দাঁড়াবো, আমি কিভাবে মাইক্রোফোনের সামনে কথা বলবো, একটা আলো এসে আমার মুখের কোন দিকটা পড়বে, আমি সেই আলোটাকে নেব কি করে, এগুলো ওই আমার প্রেজেন্টেশনের উপাদান। এবার ধরো এটা কে বলেছে যে আবৃত্তিটা শুধু একা একা করা যাবে? হুম, আবৃত্তিটা অনেকে মিলে করতে পারবো না কেন? আর কে বলেছে যে আবৃত্তি মানে কতগুলো বিভিন্ন কবির আলাদা আলাদা কবিতার আবৃত্তি করাটাই একমাত্র আবৃত্তি? কেন এমন নয় যে প্রচুর মানুষ, প্রচুর কবির প্রায় একই রকম ভাবনার কবিতা মিলিয়ে যদি একটা কাজ হয়, কিংবা যদি এতদিন আমরা শুনে এসেছি যে থিয়েটার কিংবা ফিল্ম সারাক্ষণ ধরে হয়তো একটি গল্প বলবার চেষ্টা করে তার মতন, তারও তো পরিবর্তন হয়েছে। ফিল্ম সবসময় গল্প এখন বলে না, থিয়েটারও সবসময় এখন গল্প বলে না। ফলে আমরা যদি 10 জন মিলে একটি অনুষ্ঠান করি যেখানে একটা মঞ্চ আছে, তাহলে সে আমাকে সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়াতে হবে কেন? উত্তর আধুনিক যুগ যদি বলে যে আজ আমরা এখানে বসে আছি, তুমি ওখানে বসে আছো, আমার পেছনে রবীন্দ্রনাথের ছবি আছে, তোমারও দেয়ালে একটি সুন্দর ছবি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই সবটা মিলে কি একটা দৃশ্য তৈরি হচ্ছে না? তাহলে একদম। আমি এই রবীন্দ্রনাথের ছবির সামনে এসে বসলাম কেন? যে আরেকটি ছবি তৈরি হচ্ছে। তাহলে আমি যদি আবৃত্তি করতে গিয়ে কোনো মঞ্চ স্থাপত্যের সাহায্য নিই এবং আমি যেটা বলতে চাই সে বলাটাকে সহজ করে দিতে পারি দর্শকদের সামনে, তাহলে আর শুদ্ধতার কি প্রসঙ্গ আছে? আমি যে কোনো জায়গা থেকেই উপাদান সংগ্রহ করতে পারি আমার শিল্পের জন্য। এই আর কি। হুম, এ নিয়ে অনেক আমরা 2004-এ প্রথম এইরকম একটা এক্সপেরিমেন্টাল কাজ জলস্রোত কথা কয় বলে করেছিলাম। হ্যাঁ, তার আগেও ছোট ছোট আকারে করেছিলাম, পরে এই কাজটা করেছিলাম এবং প্রচুর আমাদের শিল্প মাধ্যমের লোকেরা প্রায় গেল গেল রব তুলেছে যে তুই সব নষ্ট করে দিচ্ছিস, এত আচ্ছা, থিয়েট্রিক্যাল হয়ে যাচ্ছে, এত। পরে আমরা দেখেছি আজ 2004-এর পরে 17 বছর অতিক্রম করে গেছে এবং জলস্রোতের প্রচুর, প্রায় 100 ছুঁয়ে ফেললাম আমরা প্রযোজনা, 70-এর উপর প্রযোজনা মঞ্চস্থ হয়ে গেছে জলস্রোত কথা কয়। কিন্তু এখন যারা অঙ্গুলি নির্দেশ করেছিলেন তারাও এইভাবেই কাজ করার চেষ্টা করছে। সেটাই। এই আর কি। একদমই তো আপনাদের প্রথম দিকের যেরকম একটা ছিল আগুন ফলবান গৌতম হালদারের সাথে, ওটার ব্যাপারে যদি একটু কিছু বলেন, বা তারপরে তো শুধু নাটকীয় ভাবে না, আপনারা সঙ্গীতের সাথেও বিভিন্ন রকম ভাবে কোলাজ করেছেন, শ্রীকান্ত আচার্য, শ্রীজাত, ব্রততী বন্দ্যোপাধ্যায় সবাই একসাথে অন্ধকার লেখাগুচ্ছ, সেটা আমি আপনাদের সম্পর্কে রিসার্চ করতে গিয়ে মোটামুটি তখন আমি আরো ভালোভাবে দেখলাম, তো দেখে মানে ভীষণই মুগ্ধ হয়ে গেছি, মানে শুনছি মনে হচ্ছে আরো শুনেই যাই। তো আরো তাছাড়া ছিল জলস্রোত কথা কত বললেনই, তো রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব নিয়েও আপনারা করেছিলেন ছেলেবেলা, তো সেই সব ব্যাপারে যদি মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ পদ কাব্য, হ্যাঁ। না, হ্যাঁ। প্রথমে তোমাদের এই এডিনবরা এই তোমাদের যে বৈঠকে আসর, এখান দিয়ে আমি একটা নিজেদের বিজ্ঞাপন করি, কেমন? যে কটা প্রযোজনার কথা বললে তার মধ্যে আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ একটি প্রযোজনা যার নাম জাগরণ পালা, জাগরণ পালা, এবং হ্যাঁ, এটি খুব সমাদৃত হয়েছে। সেই হ্যাঁ, জাগরণ পালাটা আমরা প্রথম ডিজিটাল মাধ্যমে এই শোটা করছি 26শে মার্চ রাত 8টার পর থেকে আচ্ছা, 4ঠা এপ্রিল পর্যন্ত এই শোটা ডিজিটালি দেখা যাবে। তোমরা আচ্ছা, যদি এই আমাদের এই ডিজিটাল শোয়ে একটি টিকিট কেটে
দেখো তাহলে আরেকটু বুঝতে পারবে, পুরো শোটাই তোমরা দেখতে পারবে। 1 ঘন্টা 34 মিনিটের একটি শো। একবারেই যে দেখতে হবে এমন নয়, তোমরা রেখে রেখেও দেখতে পারো। আজ 0.5 ঘন্টা দেখলে ব্যস্ত আছো, পরে দেখলে। সেইটা যদি তোমরা একটু টিকিট সংগ্রহ করে দেখো তাহলে শঙ্খমালার কাজ সম্পর্কে আরেকটু বড় করে তোমরা বুঝতে পারবে। এই আরকি। আর তুমি বলো কি হ্যাঁ, বলছিলে? সেটাই। মানে আসলে আহ, আমরা যখন এগুলো মঞ্চস্থ করি, শেষ কথা তো দর্শকই বলবেন যে হুম, সেটা হুম, টিকলো কি টিকলো না। সমালোচনা হোক, ঝড় বয়ে যাক, তাহলেই তো জিনিসটা আরো এগোবে। তা মানে আমরা দেখেছি এখন দর্শক ভীষণভাবে নিচ্ছেন এবং আমরা অনুরোধ করব, তুমি সহ অন্যরা যারা দেখেননি, ডিজিটালি যদি দেখেন তাহলে যে আবৃত্তি নিয়ে গান, সংগীত এবং নাচ সবটা নিয়েই একটা মিশ্রণ, আমাদের যে কোলাজ যেগুলো আমরা করি অন স্টেজ, আ কোথাও কিন্তু আমরা মানে বাচিককে কখনো নাড়াই না। মানে সেটা কিন্তু একদম সুস্থভাবেই থাকে এবং হুম, সব হুম, মিলিত যে একটা জিনিস তৈরি হয় সেটা সম্পর্কে একটা অভিজ্ঞতা হোক সকলের। জাগরণ পালা রিসেন্টলি ডিজিটালি ১ম যাবে এবং এটাও বলব একটা করোনারই বোধহয় একটা ইফেক্ট, যেটা মানে আগে এগুলো এরকম ভাবা হয়নি। আ তা সেই আরকি। তারপরে পরবর্তীকালে তার আগেও আমাদের মেঘনাদ বধ কাব্য হয়েছে। ছেলেবেলা ১ম পার্ট তো এরকম প্রচুর হয়েছে। কিন্তু মেঘনাদ বধ কাব্য সম্পর্কে আমি একটু বলতে বলব। আ সেটাও মানে ভীষণভাবে দর্শকের আদৃত আরকি একটি। এবং আমার ব্যক্তিগতভাবে আমার আমার ভীষণ পছন্দের একটি মানে শো। আমি খুব করতেও ভালোবাসি এটা। আর আমরা প্রায় ৪০ জন, ৩০-৪০ জন ঐরকম একটি কঠিন জিনিস পুরোটাই কিন্তু আমরা মুখস্থ করে না দেখে মঞ্চস্থ করেছিলাম এবং ভীষণভাবে সেটা সমাদৃত হয়েছিল এবং আমরা জাস্ট শিশির মঞ্চে একটি শো করেছিলাম। হয়তো কি লোক হবে কিনা জানি না সেটা ভেবে কিন্তু আমরা ভীষণভাবে অবাক হয়ে যাই যে প্রচুর মানুষ ফিরে গিয়েছিলেন, আমরা টিকিট দিতে পারিনি। তা এটাও আমাদের একটা বিরাট পাওয়া যে এখনকার দিনে এই মেঘনাদ বধ কাব্যের যে এইরকম একটা চাহিদা এবং ভীষণ উচ্চ প্রশংসিতও হয়েছিল। সে সম্পর্কে আমি একটু বলতে বলব মেঘনাদ বধ কাব্য সম্পর্কে। না, একটু আগে তোমরা একটা মেসেজ দেখাচ্ছিলে, প্রগতির মেসেজ। প্রগতি হ্যাঁ, শঙ্খমালারই হ্যাঁ, একজন, আবার তোমাদের তোমাদের এডিনবরারও একজন। ও তো খুব হুম, ছোটবেলা থেকে শঙ্খমালায় আছে, খুবই ছোট থেকে। মানে হ্যাঁ, যখন ওর প্রগতি মা বলছিল। মা কিংবা বাবা হাত ধরে নিয়ে আসতো, ও একটা লিখেছে দেখলাম যে অনুপ্রেরণা কোথা থেকে পেলেন। হুম, এই অনুপ্রেরণা তো এরাই। এই যে ধরো আহ একটা কি জানো তো, যে আমি এটা হয়তো খুব ধৃষ্টতা হয়ে যাবে, আমি প্রত্যেকের প্রতি সমান সম্মান রেখে বলছি, আসলে মানুষ খুব একা একা বিখ্যাত হতে চায়। আমরা কোনোদিন সেটা হতে চাই না। কখনো চাই না, এখনো চাই না। তাই জন্য অনেক মানুষকে নিয়ে একসাথে চলতে পারার একটা বড় খাঁচা লাগে বুকে। সেইটা কিন্তু আমাদের আছে। এটা আমরা খুব মেরুদণ্ড সোজা রেখে বলতে পারি যে এই সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো। আমাকে অনেক আবৃত্তি বন্ধুরা বলেছেন যে, "তুই এই দল, দল করেই নিজেকে নষ্ট করেছিস।" আমি বললাম, "নষ্ট করিনি। দল, দল করে ওই যে পিকনিক বলে যে কবিতাটা বললাম যে একসঙ্গে হুম, হুম, মিলতে পারলে আমাদের অনেক অসুখ সেরে যায়। অনেক এর অসুখ বেশি সেরে কি যায়। চাইবো?" ফলে সেটাই। অনুপ্রেরণাটা প্রগতিরাও জানে যে এই অনুপ্রেরণা সবাই। এই প্রগতিরাও অনুপ্রেরণা। প্রগতির বাবা, তিনি কোনদিন আবৃত্তি করলেন না, ওর মা কোনদিন আবৃত্তি করলেন না। কিন্তু এই দলের সঙ্গে থেকে হৈ, হৈ করে এই কাজটা করতে হবে, আমাকে কি করতে হবে বলুন। এই কাজগুলো যেমন থাকে, তার সঙ্গে পারফর্মার হিসেবে যারা বিভিন্ন ফিল্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের স্বাক্ষর রেখেছেন, যেমন এই যে ধরো গৌতম হালদারের কথা হলো, কিংবা দেবেশ চট্টোপাধ্যায়, তারপর ধরো শ্রীকান্ত আচার্য, ব্রততী বন্দ্যোপাধ্যায়, এরা প্রত্যেকেই, শ্রীজাত। শ্রীজাত, প্রত্যেকেই আমাদের কাজকে কাজ তো করেছেনই একসাথে, এবং আমাদের কাজকে আহ শ্রদ্ধার চোখে দেখেছেন, ভেবেছেন যে হুম, এরকম ভাবে কাজ করা যায়। সেটাও আমাদের বড় প্রাপ্তি, তারাও আমাদের অনুপ্রেরণা। এই যে নামগুলো বললাম, এর বাইরেও অনেক নাম আছে যারা প্রতি মুহূর্তে আমাদের অনুপ্রাণিত করেন। কত লোকের কথা বলবো, মানে প্রচুর প্রচুর মানুষের কথা বলতে পারি যারা সাহিত্যের ক্ষেত্রে খুব গুণী মানুষ, খুব নামকরা কবি, যারা খুব ভালো সংকলন করেন,
তারা প্রত্যেকটা মানুষ, কৌশিক রায়চৌধুরী যার লেখা জাগরণ পালা আমরা ফিজিক্যালি শো করছি, উম, এইটা তারা সবসময় অনুপ্রাণিত করেছেন যে কাজটা করতে হবে, এবং কাজটা কিন্তু স্বাগতা খুব কঠিন। মানে এতগুলো কোঅর্ডিনেশন, তো মানে এতগুলো মানুষকে রিহার্সাল করানো, এতগুলো একটা স্ক্রিপ্ট কেউ লিখবেন, তারপরে রিহার্সাল করানো, তারপরে তার আলো কি হবে, তার মঞ্চ কি হবে, তার দৃশ্যায়ন কি হবে, তার মিউজিক কি হবে, একটা থিয়েটারের মতন কোঅর্ডিনেশন। আমার মনে হয় যে আমাদের আবৃত্তির মানুষেরা এত পরিশ্রম করে এই কোঅর্ডিনেশনের কাজটা সবাই মিলে করতে চান না, বোধহয় চাননি অতীতে, এখন করছেন অনেকেই, তাই জন্য হয়তো বা এই কাজ আরো আগে শুরু হয়নি, শঙ্খমালা শুরু করেছে। আর শুভায়ন লিখেছে, প্রতিটি মঞ্চে হ্যাঁ, যেন ইতিহাস তৈরি হয়, সুমন্ত্র দা আবৃত্তির প্রথা ভাঙার ভগীরথ। হ্যাঁ, ভগীরথ টগীরথ নাই, শুভায়ন আমাদের থেকে অনেক বয়সে ছোট, অত্যন্ত আদরের, অত্যন্ত ভালোবাসার ছেলে। ওরা খুব ভালোবাসে শঙ্খমালার, ওরা খুব ব্রততীর খুব গুণী ছাত্র, ওরা অনেকে একটা জাঁক আছে ব্রততীর ছাত্রছাত্রীরা। হ্যাঁ। ওরা আমাদের খুব ভালোবাসে, তাই জন্য এরকম লিখেছে আর কি। এই বলো রঞ্জনা। হ্যাঁ, এই আর কি, মানে মোটামুটি সবটা মিলেই ওই একসাথে কাজ করার আনন্দ পাওয়াটা আর কি, সেটাই আমাদের মূল ব্যাপার। আর তার মধ্যে থেকে যে একা একাও তো করছি, তাতে কোনো বিরোধ নেই, একা সমবেত কোনো বিরোধ নেই। তবে একটা জিনিস সেটা নিশ্চিতভাবেই বলা যায়, যে কোনো সমবেত কাজ করতে গেলে মানে সবাইকে নিয়ে কাজ করতে গেলে একার স্বার্থটা তো একটু বিঘ্নিত হয়ই, এবং সেটা বিঘ্নিত করার জন্য বুকের একটু পাটা লাগে, সেটা তো ১০০ বার। যে আমি নিজেকে ছেড়ে সবার জন্য ভাববো, সেটা খুব গলা বাড়িয়ে বলছি না। কিন্তু এটা একটা কোথাও ভালো লাগাও কাজ করে, আর করতে করার আনন্দও আছে, এই আর হ্যাঁ, সেটাই। এই মানে দুটো। হ্যাঁ, আজকালকার এই কম্পিটিটিভ যুগে বা মানে আমিত্বের যুগও যদি বলতে হ্যাঁ, বলি আরকি, ওই বুকের পাটা রেখেই যদি আমিত্বের যুগ কথাটা মেনশন করি আরকি। তো সেখানে মনে হয় যে মানে ওই একটা সময় ছিল না যখন গ্রুপ থিয়েটার নিয়ে এত যুদ্ধ চলছে যে গ্রুপ থিয়েটারকে দাঁড় করাতে হ্যাঁ, হবে। এটা একটা গোষ্ঠী প্রসারের একটা স্বর্ণযুগ ছিল, যখন পারফর্মিং আর্টস বা কবিতা, নাটক সবকিছুকে একসাথে করে একটা গ্রুপ থিয়েটার হবে। তো সেই রকম ধারাটাকে বজায় রেখেই তো শঙ্খমালা এতদিন ধরে কাজ করে চলেছে। তো সেটাতে কি আপনাদের অভিজ্ঞতায় কি মনে হয়েছে যে এই যে ব্যক্তির ঊর্ধ্বে দল, এই কনসেপ্টটাকে প্রতিষ্ঠা করাতে গিয়ে মানে এখনকার সময় হলে কি সেটা খুব একটা সহজ হতো বা নাকি কঠিন হতো, যদি বলেন আর কি? তুমি বলো আগে। না, এখনকার সময় তখনকার সময় বলে নয়, স্ট্রাগলটা তো সবসময়ই কঠিন। তুমি যেই সময় দাঁড়িয়ে স্ট্রাগল করবে সেই সময়টাই তোমার কাছে সবচেয়ে কঠিন। আগেও কঠিন কঠিন ছিল, এখন আরো কঠিনতম হচ্ছে। কারণ এখন আগের থেকে আমরা যখন ছোটবেলায় কবিতা বলেছি, তার থেকে এখন ১০০ গুণ বেশি ছেলেমেয়েরা কবিতা বলছে, এবং খুব ভালো দাপটে কবিতা বলছে। সেইখানে একার স্বার্থ ফেলে দিয়ে আমি আমি মানে খুব বাড়িয়ে বলছি না, আমি মানে আমার অভিজ্ঞতা, সুমন্ত দা, আমি মানে এরকম আমারই এক মানে দাদা স্থানীয়, তিনি বলেছেন তার অফিসের প্রোগ্রাম, তুমি ১ ঘন্টা কবিতা বলো। সুমন্ত দাকে বলেছি। আমি নিজের হুম, কানে হুম, শুনেছি যে তখন বলল যে, "না, আমি তো ২ বছর আগে না ৩ বছর আগে তোমার অফিসে পড়ে এসেছি। এবার আমার দল নিয়ে যাও। তুমি এবার হুম, আমার দলের প্রোগ্রাম করাও, হয় জলস্রোত বা যাই হোক এরকম একটা আমাদের ১ ঘন্টা স্লট আমাদের দাও, আমি এবার দল নিয়ে যাবো।" তো হুম, সে হুম, জায়গায় থাকলে বলতেই পারতো যে, ঠিক আছে আমি ২ বছর আগে করেছি তো কি হয়েছে? আমি আবার তুমি স্টেজ দিচ্ছ, ঠিক আছে, আমি ১ ঘন্টা কেন, আমি ১.৫ ঘন্টা কবিতা বলে আসবো। তুমি আমাকে বেশ প্রচুর টাকা দেবে। সেই টাকাটা তো আমার নিজের ব্যক্তিগত আসবে। নিজেই তো যাবে, সেটা হ্যাঁ। করতেই পারতো। হ্যাঁ, সুতরাং কিছু, কিছু জায়গায় তো এইটা না করলে তো হয় না। এই জায়গাতে আমি আমার ছেলে-মেয়ে বা দল করেছি, তাদেরকে তো আমার মানে আমি যে প্রোডাকশনটা তৈরি করেছি সবাইকে নিয়ে, তাদেরকে তো আমাকে তুলে ধরতে হবে। এবং এটা করেছে বলেই তুমি মানে সেই অভিজ্ঞতা আমার মানে এখনো চোখে ভাসে। ২ বছর আগে আমাদের যে রবীন্দ্র সদনের শঙ্খমালা ৩০ বছর পূর্তির অনুষ্ঠান যেটা মানে শুরু হলো। চলার কথা ছিল গত ১ বছর ধরে, সবই বন্ধ হয়ে গেল। সৌমিত্র হুম, চ্যাটার্জি হুম, উদ্বোধন করেছিলেন। সেটাই আমাদের সাথে লাস্ট অনুষ্ঠানে উনার দেখা। তুমি মানে খুব অবাক হয়ে যাবে, বিগত বহু বছর যেটা মানে ইতিহাসে বিরল, রবীন্দ্র সদন চত্বর মানে লোকে জিজ্ঞেস করছে এটা কিসের লাইন? রবীন্দ্র সদন দিয়ে পুরো নন্দন চত্বর দিয়ে একাডেমি পর্যন্ত লাইন চলে গেছে।
এবং মানে শেষে এমন অবস্থা হয়েছিল আমাদের ছাত্রছাত্রীদের থেকে টিকিট আমরা তাদেরকে তুলে নিয়ে যে তোরা টিকিটগুলো জমা দিয়ে তোরা মাটিতে বস, আমরা দর্শকদের টিকিট দিতে পারছি না। ফলে নিশ্চিতভাবেই কোথাও তো একটা গেছে জায়গাটা। না হলে এই সেটাই। দৃশ্য আমরা যখন উঠে স্টেজে পারফর্ম করছি, জলস্রোত কথা কয়, তখন আমার এক বন্ধু, ও নিজে ডাক্তার, ও ব্যারাকপুর থাকে। ও মেয়েকে নিয়ে গিয়েছিল। ও বলছে আমি দেখছি যে ৯:১০-১৫ বেজে যাচ্ছে, আমাকে ফিরতে হবে, কিন্তু পাটা না বুঝলি, পাটা কিরকম আঁকড়ে মেঝেতে যেন আঁকড়ে ধরেছে, আমি কিছুতেই উঠতে পারলাম না। এতটা দূর যেতে হবে, ও অল্প বয়সী মেয়েকে নিয়ে এসছে, ফিরতে হবে সবটাই, পরের দিন হসপিটাল ছুটতে হবে, সবটাই জানি। কিন্তু মানে আমি পারলাম না। মানে একদম মানে শুধু মাথায় সেই দর্শক, মানে সেই অভিজ্ঞতা আমি কোনদিনও ভুলব না। তো এই দিনটা আমরা পেতাম না। এর আনন্দ একটা আলাদা, এবং আমরা বলব যে শুধু আমরা স্টেজে না, আমাদের নেপথ্যেও কিন্তু প্রচুর মানুষ, এই যে প্রগতি বাবার কথা বললেন প্রদ্যুৎ দা, তার মতন অনেক মানুষ আমাদের সাথে কিন্তু কাজ করছেন এবং করে যাচ্ছেন। এই আরকি। অনেকক্ষণ কথা হলো, এবার একটু কবিতায় আসি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার আচ্ছা বলো প্রগতি ওখানে লিখেছে হ্যাঁ, জাগরণ হ্যাঁ, পালার কিছু অংশ শুনবো। তো হ্যাঁ, সেটা জাগরণ পালার কিছু অংশ আমরা ডিজিটালি দেব, মানে আচ্ছা, সেটা ডিজিটালি শুনবে। আচ্ছা জাগরণ পালার একটু গল্পটা খুব বিষয়টা, হ্যাঁ। ইন্টারেস্টিং। যে আমরা তো বেহুলা চরিত্রের কথা জানি, সবাই পড়েছি বেহুলা লক্ষিন্দরের কথা, বেহুলা লক্ষিন্দরের কথা। এটাও বেহুলা লক্ষিন্দর সেই মনসা মঙ্গল থেকে নেওয়া কাহিনী, কিন্তু এর শেষটা অসাধারণ, মানে শেষটা একেবারে সাম্প্রতিক সময়ে এসে এই বেহুলার মতন মেয়েদেরকে দেখা, বেহুলার মতন মেয়েরা সমাজকে কি চোখে দেখছে এবং সমাজ বেহুলাদের মতো মেয়েদের কি চোখে দেখছে, তার একটা সাংঘাতিক দৃশ্য তৈরি হয় এই জাগরণ পালা। এটা আচ্ছা। খুব ইন্টারেস্টিং। মানে ধরো, কত মাতো স্বামী সন্তান রেখে ঘরে, খদ্দের ডাকে রাত জাগে পীড়িত, কত বোন গায়ে লাফাও বীর্য মেখে, ভাইয়ের জন্য ওষুধ আনছে। এই কথাগুলো আছে, ধরো, যেটা বেহুলা লক্ষিন্দরের আহ কাহিনীর মধ্যে নেই, কিন্তু এরকম অনেক মেয়েকে তো আমরা দেখেছি, জানি তো এরকম অনেক মেয়ে। সেটা খুব ইন্টারেস্টিং, জাগরণ পালার জন্য পড়তে খুব ভালো লাগে আমাদের। তোমরাও যদি একটু দেখো তাহলে তোমাদেরও ভালো লাগবে হ্যাঁ, হ্যাঁ, নিশ্চিত ভাবে। অবশ্যই। লিঙ্কটা অবশ্যই আমরা শেয়ার করার চেষ্টা করব। আপনাদের শঙ্খমালা হ্যাঁ, থেকে। নিশ্চয়ই ওখান থেকে লিঙ্কটা পেয়ে যাব। তো ওটা শেয়ার করার চেষ্টা করব। তো আরেকটা কথা তুমি একটা মনে কবিতা হলো শোনাও। যখন হ্যাঁ, বলো বলো বলো, স্বাগতা বলো। হ্যাঁ, বলো, বলো। আচ্ছা। তো বলছিলাম যখন স্টেজে কোনো কবিতা বলছেন, পারফর্ম করছেন, তখন মাথার মধ্যে কি চলে? যে দর্শকের কাছে বা শ্রোতার কাছে কোনো একটা বার্তা পৌঁছে দিতে হবে? নাকি আ নিজের একান্ত ব্যক্তিগত যে অনুভূতিগুলো সেগুলোর বহিঃপ্রকাশ? নাকি একটা অভিনব অভিজ্ঞতার একটা পরিবেশ তৈরি করা? কিরকম মাথায় চলে? আহ, মাথায় একটাই চলে, সেটা হলো যে আনন্দটা আমরা চর্চা করতে করতে পাচ্ছি, সেই আনন্দটাকে দর্শকদের মধ্যে ছড়িয়ে দেব। আনন্দটা যত ছড়াবো তত আনন্দ হবে। কত আনন্দ আর হবে। সবসময় চেষ্টা করেছি যে নতুন নতুন পথ আবিষ্কার করা যায় কিনা। আসলে দেখবে, তোমার এই ধরনের কোনো ইন্টারেস্ট আছে কিনা জানি না। একটা সময় তো আমার খুব ছিল, অনেকেরই থাকে, এটা খুব স্বাভাবিক। ধরো, স্টেশন থেকে প্রতিদিন একই রাস্তায় বাড়ি ফিরতে ইচ্ছে করে। হ্যাঁ, অন্য রাস্তা ধরো দিয়ে যাব। হেঁটে ফিরছো, নতুন একদমই। নতুন রাস্তা আবিষ্কার নতুন করা, যে করে দেখি এই গলি হ্যাঁ, দিয়ে গিয়ে ওই গলি দিয়ে বেরিয়ে এই গলি দিয়ে আসবো। সেই রকম ভাবেই এই শিল্পেরও নানা রকম রাস্তা খোঁজার একটা আনন্দ। ধরো একটা রাস্তা পেয়ে গেলে, তুমি বাড়ি থেকে তুমি স্টেশনে নেমে বাড়ি ফিরছো, একটা রাস্তা পেয়ে গেলে, বাড়িতে এসে বাবাকে বলছো কি মাকে বলছো, জানো আজকে এমন একটা রাস্তা পেয়েছি যেটা দিয়ে বাড়িতে আসতে, আর রাস্তাটা কি সুন্দর, চারিদিকে বাড়িগুলো খুব সুন্দর, তোমরা দেখোই নি। এর পরের দিন যেদিনকে আমরা একসাথে ফিরবো, তোমাদের ওই রাস্তাটা দিয়ে নিয়ে আসবো। এই যে বাবা কিংবা মাকে নিয়ে যখন ওই নতুন রাস্তাটা দিয়ে আসছো, তখন তারাও আনন্দ পাচ্ছে। তাহলে তোমার একদম, এই রাস্তা খুঁজে পাওয়াটা তোমাকে যে আনন্দ দিয়েছিল, তুমি যখন বাবা মাকে সেই রাস্তাটা দেখালে, তারা যখন আনন্দ পেলেন, তোমার আনন্দ দ্বিগুণ হয়ে গেল। একদমই। আমরাও শিল্প করতে করতে নতুন নতুন রাস্তা খুঁজি, খুঁজে যদি নিজের আনন্দ পাই, তখন তোমাদের বলি দেখো এই একটা রাস্তা আছে। এবার কেউ কেউ আনন্দ পায়, কেউ কেউ বলে দূর, কেন এতটা ঘুরিয়ে নিয়ে আসলি, এর থেকে আমার শর্টকাট রাস্তাটাই ভালো ছিল। সেটাই। সেরকম লোকও আছেন।
হ্যাঁ, হ্যাঁ, এটা তো নিজের উপর ডিপেন্ড করে, ব্যক্তি টু ব্যক্তি ডিপেন্ড করে। তো এবার একটা কবিতা শুনে নিই আপনাদের কাছ থেকে। বলো অনেকক্ষণ কথা কবিতা হলো। এক সুবোধ সরকারের একটি কবিতা শোনায়। মারাঠি ব্রাহ্মণের আপনার ৩০০ কবিতা পাথর বেঁধে নদীর জলে ফেলে দিয়ে বলেছিল, শূদ্র শূদ্রের মতন থাক। কবিতা লেখার এতই যখন শখ, ব্রাহ্মণ হয়ে জন্মালেই পারতিস। কিন্তু সারা মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে আপনার ৩০০ কবিতা ১ বছর বাদে জল থেকে উঠে এসেছে। একটি ব্রাহ্মণ কন্যা একবার স্বপ্নে দেখেছিল আপনাকে। সে বিছানায় উঠে বসে তার স্বামীকে জড়িয়ে ধরে বলে ফেলল, জানো কে এসেছিল স্বপ্নে? তুকারাম। সেই রাতে স্বামী তার নতুন বউকে বেদম পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটি কি পেরেছিল আপনার গ্রামে পৌঁছতে? এই মেয়েটি মারাঠি ভাষার প্রথম মহিলা। তুকারাম, আপনার কবিতা জল থেকে উঠে এসেছিল কিনা জানি না, তবে স্বামীর হাতে মার খেয়ে মেয়েটি বাড়ি ছেড়েছিল। সে চোখ বন্ধ করে মুখস্থ বলতো আপনার ৩০০ কবিতা। ৩৮ বছর বয়সে তুকারাম আপনাকে হত্যা করা হলো, কিন্তু ব্রাহ্মণের একটা ছোট্ট সত্য বুঝতে পারেনি সেদিন। কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না। এটি কি ভালো। সুবোধ সরকারের কবিতা। হ্যাঁ, যতবার আমি এই অসাধারণ একটি কবিতাটা কবিতা, আমার খুব পড়েছি প্রিয়। এবং কবিতাটা শুনেছি, মানে হ্যাঁ, কিরকম একটা বিভোর হয়ে যাই। আর চোখ থেকে যেন কিরকম চোখগুলো একটা চোখের জল ভরে যায় আরকি। এত সুন্দর কবিতা। একদম। আর সত্যি এইটা তুকারাম। বলতে বলতে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি ছোট্ট কবিতা মনে আসলো। হুম, হুম, হুম। একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে। একদিন সমস্ত বৃদ্ধ দ্বিধাহীন বলতে পারবে, যাই। একদিন সমস্ত রক্ত আর ঘাম অর্থ পাবে ভিন্ন রকমের। একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে। একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে, এসো। একদিন সমস্ত ধর্মযাজকের উর্তি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে, হা হা। একদিন এই সব হবে বলেই এখনো সূর্য ওঠে, বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয়। এই ভীষণ সুন্দর, হ্যাঁ, ভীষণ সুন্দর। আ এবার এখানে সুব্রতা একটা শোনাক। হ্যাঁ, বলো। হ্যাঁ, না, ওই কমেন্ট একটা দেখছিলাম। ঠিক আছে, না, সুমন্ত্রদার হ্যাঁ, একটা কবিতা শুনে নিই। না, ও খুব সিরিয়াস কবিতা দুটো বলেছে, সুবোধ সরকারের কবিতা এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আমি একটা একদম একটু মজার কবিতা বলি, অন্যরকম একটা কবিতা বলি, খুব মজার কিন্তু খুব কবিতাটার মধ্যে অনেক কিছু আছে। খুব ছোট্ট একটা কবিতা, খুব পরিচিত কবিতা তোমাদের। আচ্ছা। তোমরা তো এখন সবাই খুব রোগা হতে চাও, জিরো ফিগার বানাতে চাও। তারাপদ রায় কত আগে লিখে গেছেন তোমাদের ডায়েট, তুমি তো ডায়েটিশিয়ান, তাই জন্য খুঁজতে খুঁজতে এই কবিতাটা পেয়ে গেলাম আর কি। এই কবিতাটা শোনাতে হ্যাঁ, চাইছিলাম যখন শুনেছি তুমি ডায়েটিশিয়ান। দেখো এই এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো কিনা, কাউকে বলতে পারো। যদি রোগা হতে চাও, সত্যি সত্যি রোগা হতে চাও, খুব রোগা হতে চাও, তাহলে খাও, আরো খাও, শুধু খেয়ে যাও। খেতে খেতে তুমি মোটা হয়ে পড়বে, আরো মোটা, আরো আরো মোটা। তখন তুমি অলস হয়ে পড়বে, নড়াচড়া করতে পারবে না, অফিস যেতে পারবে না, ইচ্ছেও করবে না। তোমার চাকরি চলে যাবে, তুমি মাইনে পাবে না, তুমি খাবার কিনতে পারবে না, তুমি না খেয়ে থাকবে, তুমি না খেয়ে রোগা হয়ে যাবে। তাই বলি, যদি রোগা হতে চাও, খাও, শুধু খাও।
দেখো এটা একদম। প্রয়োগ করতে পারো কিনা, তোমাকে আমি না, একটা না, পদ্ধতি বলে আমি- দিলাম, তোমাকে না, না, আমি আমার ক্লায়েন্টদেরও বলি যে রোগা হতে গেলে ওরকম না যে খেতে হবে না, খাও, বেশি করে খাও। তো তারা কবিতাটা বোধহয় বলছেন খাও, এত খাও যে তুমি এত মোটা হয়ে যাবে যে তোমার হ্যাঁ, অফিস যেতে ইচ্ছে করবে না, তোমার চাকরি চলে যাবে, তুমি খেতে পারবে না, তারপরে না সে খেয়ে খেয়ে তুমি রোগা হবে। দেখো না এটা একটা খেয়ে ভালো পদ্ধতি তোমাকে দিলাম আজকে। সেটাই একদম অ্যাপ্ট কবিতাটা। তো অসংখ্য আমরা কমেন্ট দেখতে পাচ্ছি। আহ, আহ, কয়েকটা কি পড়বো আমি তো। অর্চনা রয় লিখেছেন যেগুলো রঞ্জনা। যেগুলোতে গালাগালি আছে সেগুলো পড়ো। কোনোটাতেই গালাগালি নেই, তাহলে আর কমেন্ট করা যাবে না। কমেন্টে মোটামুটি সবাই লিখছেন খুব ভালো লাগছে আর কি। সত্যি তো মানে এত এত ভালো অনুষ্ঠান, সেটা ভালো না লেগে তো কোনো উপায় নেই, এবং সময় যে কিভাবে বয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। তো আরেকটা কথা জানতে চাইছি, মানে যেহেতু একসাথে এই সময়টা বা এই সুযোগটা এসেছে, তো আমি কিছুতেই কোয়েশ্চেনটা না করে পারছি না। তো এই আমার মতো যারা আমরা একটু কবিতা বা আবৃত্তি চর্চা করতে ভালোবাসি বা পড়তে ভালোবাসি, অনেক সময় মাথায় আসে যে কবিতাটা আমরা কিভাবে পড়বো, কতটা কবিতার নিজেদের ভাব প্রকাশ করব, বা কতটা কবিতাটা নিজের মতো করে বুঝে বলবো, বা কতটা কবিতাটা ছন্দ মেনে বলবো, বা কবিতারও তো কিছু ব্যাকরণ থাকে, তো সেগুলো কতটা মেনে বলবো। তো সেই ব্যাপারে যদি কিছু বলেন। ওরে বাবা, এই তো তুমি সেই ক্লাসের কথা বলে দিলে একদম। আসলে আমি একটা কথাই বলবো যে হ্যাঁ, নিশ্চয়ই সমস্ত শিল্পেরই তো দুটো দিক আছে। একটা তুমি জানো সেগুলো, তুমিও চর্চা করেছো। একটা তো কনটেন্ট আর একটা হলো ফর্ম। তুমি কনটেন্টের চর্চা তো মানুষ নিজে নিজে করে, মানে সে কি কবিতা বলবে। একজন মানুষ যদি ছবি আঁকে তাহলে সে কি ছবি আঁকবে সেটা তার সম্পূর্ণ নিজে। হুম। কিন্তু ফর্মটা তাকে শিখতে হয়, মানে সে কি করে একদম। তুলিটা ধরবে, সে কি করে রংটা গুলবে, সে কি করে পেন্সিলটা ধরবে, সে এইগুলো তাকে শিখতে হয়। আবৃত্তির ক্ষেত্রেও তাই। এবারে আবৃত্তির ক্ষেত্রে একটা মানুষ জানবে, আমি বলি দলে খুব, ধরো কেউ বলল যে আমি তো ছন্দটা জানি না, আমাকে ছন্দ করে বলতে হবে কেন কবিতাটা। একজন কবি যখন একটি কবিতা ছন্দে লেখেন, কতগুলো তো ছন্দ আছে আমাদের, তখন তাকে কিন্তু খুব শ্রম করতে হয়, হুম। অনেক মাথা ঘামাতে হয়, যে যে কোনো শব্দই যে কোনো শব্দের পরে বসিয়ে দেওয়া যায় না। একজন কবি যখন অত কষ্ট করে একটি কবিতা একটি কোনো নির্দিষ্ট ছন্দে লিখেছেন, সেটা স্বরবৃত্ত হতে পারে, মাত্রাবৃত্ত হতে পারে, অক্ষর বৃত্ত হতে পারে, তার অনেকগুলো ভাগ, এত সব এখানে রাত্রিবেলা বদহজম হয়ে যাবে লোকজনের। আহ ধরো আমি বললাম আমি ছন্দটা মেনে বলবো না। আসলে ছন্দটা মেনে বলবো না বলার মানে হলো তুমি ছন্দটা জানো না তাই বলবে না। হুম। কিন্তু একজন মানুষ ছন্দটাকে ভেঙে তখনই ঠিক ঠিক বলতে পারবেন যখন তিনি ছন্দটা জানবেন। ফলে আমি উদাহরণ দিই, ধরো একটা বিল্ডিং তৈরি হয়েছে, ইটের পরে ইট গেঁথে বিল্ডিং তৈরি হয়েছে। এবার কোনো কারণে সেই বিল্ডিংটাকে ভাঙতে হবে। যে কাউকে হাতুড়ি শাবল চালিয়ে দিলে বিল্ডিংটা সহজভাবে ভাঙতে পারবে না। যে মানুষটা জানে যে কোন ইটের পরে কোন ইট গাঁথলে কোথায় ফাঁকা, কোথায় আমি ছেনি বাটালিটা চালালে এটা সহজে ভাঙবে, তারাই ভাঙতে পারবে যারা ওই গঠনটা জানে। একদম। তাহলে একটা কবিতা বলবো ছন্দের, যে কোনো হুম, ছন্দের, হুম, আমি হুম। ছন্দটা জানবো না। সেই ফলে এই শিক্ষাগুলো তো আমাদের জরুরি আর কি, সবসময় এগুলো করতে হয়। সেটাই যে কোনো কিছু সেটাই ওই ফর্মটা শিখতেই হয়। ফর্মটা শিখতেই হবে, সেটাই। আর সবকিছুরই একটা পদ্ধতি আছে, মানে এটা নয় যে এটা খুবই ইজি, আমি একটা কবিতা পড়লাম আর সেটা বলে দিলাম, সেটা কখনোই হতে পারে না। যেভাবে আমরা সবকিছু গান বা নাচ বা পড়াশোনা যেভাবে শিখছি, এটাকেও সেইভাবে একটা শিখতে হবে। এবং একটা কবিতা পড়তে গিয়ে অনেক সময় মনে হয় যে কবিতাটা যখন পড়ছি, আমি তো একটা কবিতা যখন পড়ি মানে 4 বার 5 বার ধরে আগে রিডিং পড়ি যে কবিতাটা ঠিকঠাক বুঝতে পারলাম তো। একটা হয় যে কবি একটা
আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন যে একটা মানে এইরকম ভাবেই কবির তো একটা মনে সেই রকম ভাব প্রকাশ হয়েছে এবং সেটাকে তিনি পেন ডাউন করেছেন। তো আবার হয়তো সেই কবিতাটা পড়তে গিয়েই আমি হয়তো অন্যরকম তুমি যখন বলছো সেটা সেই কবিতাটা তখন একান্তই তোমার। সেটাই। তাই তো না? সেক্ষেত্রে তুমি কি সেটা বলতে পারি অন্যভাবে যে হ্যাঁ, যে কবিতা কি শুধুই কবির একান্ত ব্যক্তিগত নাকি কবিতা কবি এবং পাঠকের মধ্যে একটা সেতু বন্ধন? সেটাই কি বলতে দেখো পারি? এই নিয়ে তো খুবই বিতর্ক নানা রকম। আমি এই ব্যাপারে আমার কোনো কথা বলবো না, খালি এমন একজন মানুষের কথা বলবো, এমন একজন কবির কথা বলবো যিনি এই মুহূর্তে নেই, পৃথিবীতে বেঁচে নেই, সশরীরে নেই, কিন্তু তার লেখায় আছেন কবি সুভাষ মুখোপাধ্যায়। হুম, আমার একবার সুযোগ হয়েছিল কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে অনেকটা সময় ধরে ব্যক্তিগত আলাপচারিতা। আমি তখন এই কথা বলেছিলাম যে আহ, কবিতা কবিরা যে কথা লেখেন সে কথাই কি আবৃত্তিকারেরা পৌঁছে দেবেন কিনা, কিংবা কি কবিতা কি একান্ত ব্যক্তিগত কবির নিজস্ব ভুবন, সেখানে আবৃত্তিকারেরা কি করছেন, কবিতাকে নষ্ট করছেন কিনা, এই তো নানা প্রশ্ন চালু আছে বছরের পর বছর। এতদিন ধরে আবৃত্তি চলছে, তবু এই প্রশ্নের উত্তরের যেন অবসান হয় না, প্রশ্নের কোনো অবসান নেই। আমি কবি সুভাষ মুখোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন, তিনি একটা অসাধারণ কথা বলেছিলেন। আমার মনে হয় সেটাই শেষ কথা। কি জানো তো, সেটা হলো বলেছিলেন, সন্তান যতদিন মায়ের গর্ভে থাকেন ততদিন তিনি মায়ের। সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর তা প্রথমে পরিবারের এবং তারপর সমাজের। একটি কবিতা আমার ভেতরে যখন তৈরি হচ্ছে, আমি যখন কনসিভ করছি, ততক্ষণ কবিতাটা আমার। হুম, কবিতাটা লিখে কিংবা ছেপে প্রকাশিত হওয়ার পর তা পাঠকের এবং তার সমাজে। সেখানে আবৃত্তি শিল্পীরা কবিতাকে কিভাবে দেখবেন সেটা সম্পূর্ণ তার বিষয়। আমার সন্তানকে সমাজ কি চোখে দেখবে সেটা সমাজ এবং সেই সন্তান কিভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারছে সমাজের কাছে। আমার কবিতাটা তোমার কাছে কি রূপে ধরা দিচ্ছে তুমি তারই প্রকাশ করবে। ফলে একদম। শিল্প তো তাই, হ্যাঁ একেবারেই। কবিরা লিখছেন তাদের বিভিন্ন মুহূর্তের কথা কবিতায় লিখছেন, বিভিন্ন মুহূর্ত থেকে তাদের ভেতরে যা হচ্ছে রক্ত চলাচলের মধ্যে সেগুলো প্রকাশিত হচ্ছে তাদের শব্দবন্ধে, একের পর এক পংক্তি সাজিয়ে। কিন্তু সে কবিতা যখন আমাদের কাছে পৌঁছচ্ছে তখন আমরা যেভাবে সেটাকে দেখছি তার প্রকাশ করব। অনেক সময় কবি মধ্যে যা যা তৈরি হয়েছে তার সঙ্গে আমার ভাবনার মিলতেও পারে, আবার নাও মিলতে পারে, এই আর কি। হুম, একদমই সেটাই। তো আহ, এই পরামর্শটা পেয়ে খুব ভালো লাগলো আর কি। তো আরেকটা ব্যাপারে ব্রত দিদি হ্যাঁ, দেখছেন এবং দিদি ভাইও কমেন্ট করেছেন যে খুব ভালো বললেন, ভালো বললি সুমন্ত্র। হ্যাঁ, দিদি ভাইও কমেন্ট করেছেন। তো দিদি ভাইও দেখছেন। তো এরপরে আরেকটা কথা জানতে ইচ্ছা করছে যে বাংলা কবিতারও তো অনেক বিবর্তন হয়েছে। যেমন একটা সময় ছিল যখন শুধু রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্র যুগ, তারপরে রবীন্দ্রোত্তর যুগ, তারপরে আধুনিক যুগের কবিদের মধ্যে তো জীবনানন্দ দাশ তো আছেনই। তাছাড়াও কল্লোল যুগ বা কৃত্তিবাস যুগ বা হাংরিয়ালিস্টিক যুগের কবি। তো এনাদের কবিতার মধ্যে কখনো ওই তৎকালীন রাজনৈতিক টানাপোড়েনের একটা ছবি বা কখনো একান্তই ব্যক্তিগত অনুভূতি প্রকাশ পেয়েছে। তো কখনো কি মনে হয়েছে যে বিশেষ পর্যায়ের কোনো কবিদের নিয়ে কোনো কবিতাকে নিয়ে কোনো কাজ করার কোনো জায়গা রয়েছে? যদি সেরকম কিছু বলেন। না, আমরা কোনো একটা বিশেষ সময়ের কোনো বিশেষ কবিকে নিয়ে আমরা এরকম কাজ করিনি, কিন্তু কিন্তু কোনো বিশেষ কবির কোনো বড় কবিতা নিয়ে আমরা কাজ করেছি। আমরা ধরো হাংরি জেনারেশনের কবিতা নিয়ে আমরা অ্যাজ সাচ বড়, আমি অন্তত কোনো কাজ এখনো করিনি। কিন্তু ধরো আচ্ছা। 70 দশকের যে উত্তাল সময়, সেই উত্তাল সময়ে যে মানে তৈরি হলো রক্তে ভাসে স্বদেশ সময়,
সেই সময়টা নিয়ে আমরা কাজ করেছি, কিন্তু হাংরি জেনারেশন নিয়ে করিনি। কিন্তু ধরো এই যে ধরো রবীন্দ্রনাথের শিশু তীর্থ নিয়ে আমরা একটা বড় প্রযোজনা করেছিলাম। শিশু তীর্থ আমরা ধরো তারও আগে আমরা কিছু মহাকাব্য নিয়ে কাজ করেছি, যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য করেছি। হুম আমরা আরো একটা এপিক নিয়ে মহাভারত নিয়ে একটা কাজ করতে শুরু করেছি। এইটা করেছি, কিন্তু ওই নির্দিষ্ট করে হাংরি জেনারেশন এইরকম ভাবে নয়, এরকম ভাবে কাজ আমরা করিনি। কিন্তু জীবনানন্দ দাশ নিয়ে আমরা কাজ করেছি, কিংবা আমাদের কোনো সংকলনে জীবনানন্দের কবিতা রয়েছে সেভাবে কাজ করেছি। কিন্তু কেবলমাত্র জীবনানন্দ দাশের কবিতা নিয়ে আমরা আলাদা অনুষ্ঠান করেছি, কিন্তু সে হুম অর্থে কোনো সংকলন শুধুই জীবনানন্দ দাশ নিয়ে আমরা অন্তত করিনি, কিন্তু অনেকে করেছেন সেটা দেখেছি। আচ্ছা এবং আমি অংশগ্রহণও করেছি, কিন্তু শঙ্খমালার প্রযোজনায় শুধু জীবনানন্দ দাশ কিংবা হাংরি জেনারেশন নিয়ে কাজ আমরা করি। আচ্ছা তো এইবার একটু সুগান লিখেছেন শঙ্খমালা হ্যাঁ, নামটা কে করেছিল, এই ইতিহাসটা একটু জানতে চাই। জীবনানন্দ প্রীতি প্রীতি এমন নামকরণের নেপথ্যে একেবারেই তাই সুবায়ন। আমার বন্ধু কবি, এবার রাজ্য সরকারের কবিতা একাডেমি দ্বারা পুরস্কৃত সুভাষ মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার প্রাপ্ত কবি রাহুল পুরকায়স্থ। ও আমার খুব ছোটবেলাকার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি, বেড়ে উঠেছি। যখন এরকম একটা সংগঠন তৈরি হচ্ছে তখন বলছিলাম রাহুলকে, বন্ধু একেবারে, তো বললো তুই শঙ্খমালা নাম। আমি বললাম কেন? বলে শঙ্খমালা কবিতাতে আছে না, যে পৃথিবী একবার পায় তারে পায় না কো আর। দলটাকে এমন ভাবেই তৈরি করার স্বপ্ন দেখ যেন লোকে বলতে পারে যে পৃথিবী একবারই শঙ্খমালার মতন কোনো একটি দলকে পেয়েছে, আর কখনোই পাবে না। আমাদের সেই স্বপ্ন সফল হবে না, কিন্তু ওটা আমাদের একটা স্বপ্নের মতন খুব সুন্দর লেগেছিল তখন, যে পৃথিবী একবার পায় তারে পায় না কো আর। তাই জন্য আমাদের দলের নাম শঙ্খ। এবং একটা মালার শব্দ আছে তো, একটা গ্রন্থিত হবার, একটা গ্রন্থনার মধ্যে থাকার, এক সূত্রে বেঁধে যে একটা মালা তৈরি হয়, সেটাও আমাদের কাজ করেছিল। এই দুটো মিলে আমরা ওই নামটা তখন গ্রহণ করেছিলাম রাউতের কাছ থেকে। এই হ্যাঁ এখানে একজন লিখেওছেন শঙ্খমালার নাম দিয়েছিলেন কবি রাহুল পুরকায়স্থ। না শঙ্খমালা খুব ভালো সাফল্যের সাথে ভবিষ্যতেও এগিয়ে যাক এটাই কামনা করব, এবং দর্শকদের মধ্যে সবাই তাই বলবে। তো আর একটা কবিতা শুনে নিই আমরা একদম শেষে, এবার সময়ের দ্বৈত শেষে। কিছুতে যাই। হ্যাঁ তাহলে আমরা তো প্রায় শেষের দিকে এসে গেছি বোধহয়, স্বাগতা। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। এবার দ্বৈত হ্যাঁ, তাহলে দুজনে যখন বসেছি দ্বৈত আমরা এখন একটু ওই তোমাদেরই শোনাবো বলে একটু নির্বাচিত অংশ কর্ণকুন্তী সংবাদ থেকে শোনাই। একদমই নির্বাচিত সবারই অংশ। পরিচিত এটা, তোমাদের ভীষণ ওখানে খুশি হব যারা সবাই। বাঙালিরা আছে, একদম। হ্যাঁ, ফলে তারাও মনে মনে, তবে আমরা একটু ছোট করে বলবো আর কি, কেমন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এতটা এতটা পুরোটা করে বলছি না, কেমন? হ্যাঁ হ্যাঁ এ তো তোমার যুগে যুগে এর আবেদন কখনোই নষ্ট হবে না। কর্ণকুন্তী সংবাদের যে আবেদন, একদমই না। পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত, কর্ণ নাম যার, অধিরত সুত পুত্র রাধা গর্ভজাত, সেই আমি কখনো রে তুমি কে গো মাতো। বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে, সেই আমি আসিয়াছি ছাড়ি সর্প লাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী তব নত নেত্র কিরণ সম্পাতে, চিত্ত বিগলিত মোর সূর্য করঘাতে, শৈল তুষারের মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে খুশি কর্ণপর, জাগাইছে অপূর্ব বেদনা। কখনো রে জন্ম মোর বাঁধা আছে কি রহস্য ডোরে, তোমার সাথে হে অপরিচিতা। ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল, দেব দিবাকর আগে যাক অস্তাচলে, সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে, কহি তোরে বীর কুন্তি আমি। তুমি কুন্তি, অর্জুন জননী। অর্জুন জননী বটে,
তাই মনে গনি দেশ করিও না বৎস, আজ মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমারের রঙ্গস্থলে। নক্ষত্র যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্য কিনা কেশে অভাগিনী। অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায় জচ্চর বক্ষে। কাহার নয়ন তোমার সৎপাঙ্গে দিল আশিস চুম্বন। অর্জুন জননী সেজে যবে কৃপ আসি, তোমার পিতার নাম সুখালেন হাসি, কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাকি অধিকার। আরক্ত আনত মুখে না রহিল বাণী, দাঁড়ায় রহিলে সেই লজ্জা আভাখানি। দখিল যাহার বক্ষ অগ্নি সম তেজে, কেশে অভাগিনী অর্জুন জননী সেজে। পুত্র দুর্যোধন ধন্য, তখনই তোমারই অঙ্গরাজ্যে কহিল অভিষেক, ধন্য তারে। মোর দুই নেত্র হতে অশ্রু বারি রাশি, উদ্দেশ্যে তোমারই শিরে উচ্ছ্বসিল আসি, অভিষেক ও সাথে। প্রণমী তোমারে আর্যে রাজমাতা তুমি, কেন হেথা একাকিনী? এ যে রণভূমি, আমি কুরু সেনাপতি। পুত্র ভিক্ষা আছে, বিপদে না ফিরে যেন। ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া, ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার। এসেছি তোমারই নিতে, কোথা লবে মোরে? তৃষিত বক্ষের মাঝে লব মাতৃ ক্রোরে। শুনি স্বপ্ন সমূহে দেবী তোমার বাণী, এরো অন্ধকার ব্যাপিয়াছে দিক বিদিকে। লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী, গেছো মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে, বিস্মৃত আলয়ে চেতনা প্রত্যুষে। পুরাতন সত্য সমতব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম। অস্ফুট শৈশব কাল যেন রে আমার, যেন মোর জননীর গর্ভের আধার আমারে ঘেরিছে আজি। রাজমাত হই, সত্য হোক, স্বপ্ন হোক, এসো স্নেহময়ী, তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল। শুনিয়াছি লোকমুখে জননীর পরিত্যক্ত আমি, কতবার হেরেছি নিশীথ স্বপ্নে। জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায়, কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায় জননী, জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ। অমনি মিলায় মূর্তি তৃষার্ত উৎসুক স্বপনের ছিন্ন করি। সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি, সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে। তবে চলে আয় বৎস, তবে চলে আয়। যাব মা তো, চলে যাব, কিছু শুধাবো না, না করি সংশয়, কিছু না করি ভাবনা। দেবী তুমি মোর মাতা, তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে। নাহি বাজে কানে যুদ্ধ ভেরি জয় শঙ্খ, মিথ্যা মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় পরাজয় যাব। লয়ে চলো। ওই পরপারে যেথা জ্বলিতেছে দ্বীপ, স্তব্ধ স্কন্দাবারে পাণ্ডুর বালুকা তটে। কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অবৌরবে? কুলশীল মানহীন মাতৃ নেত্রহীন অন্ধ এ অজ্ঞাত বিশ্বে। কেন চিরদিন ভাসাইয়া দিলে মোরে অবজ্ঞার স্রোতে? কেন দিলে নির্বাসন ভ্রাতৃকুল হতে? রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে, তাই শিশুকাল হতে টানিছে দোহারে নিগূঢ় অদৃশ্য পাশ, হিংসার আকারে দুর্নিবার আকর্ষণে। মাত নিরুত্তর লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর, পরশ করিছে মোরে সর্বাঙ্গে নীরবে, মুদিয়া দিতেছে চক্ষু। থাক থাক তবে। হে বৎস, ভর্ৎসনা তোর শতপত্র সম, বিদীর্ণ করিয়া দিক হৃদয় মম। শত খণ্ড করি ত্যাগ করেছিল তোরে, সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে, তবু মোর চিত্তপুত্রহীন। তবু হাই তোরে লাগে বিশ্ব মাঝে বাপু মোর ধায়, খুঁজিয়া বেড়াই তোরে। বঞ্চিত যে ছেলে
তারি তরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে আপনারে দগ্ধ করে করেছি আরতি বিশ্ব দেবতা। আমি আজ ভাগ্যবতী, পেয়েছি তোমার দেখা। যবে মুখে তোর একটি ফুটেনি বাণী, তখন কঠোর অপরাধ করেছি। বৎস, সেই বুকে ক্ষমা কর কুমাতার, সেই ক্ষমা বুকে ভর্ৎসনার চেয়ে তেজ জালুক অনল, পাপ দগ্ধ করে মরে করুক নির্মল। মা তো দেহ পদধূলি, দেহ পদধূলি, লহ অশ্রু মোর। রাজ্য আপনার, বাহু বলে করি লহকে বৎস উদ্ধার। দুলাবেন ধবল বেজম যুধিষ্ঠির, ভীম ধরিবেন ছত্র, ধনঞ্জয় বীর সারথি হবেন রথে, ব্রহ্ম পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র। তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে পাণ্ডবের সঙ্গে, নিঃস্বপত্ন রাজ্য মাঝে রক্ত সিংহাসনে। সিংহাসন যে ফিরালো মাতৃ স্নেহ পাশ, তাহারে দিতেছ মাতো রাজ্যের আশ্বাস। একদিন যে সম্পদে করেছ বঞ্চিত, সে আর ফিরায় দেওয়া তব সাধ্যাতীত। মাতা মোর, ভ্রাতা মোর, মোর রাজকুল, এক মুহূর্তেই মাতো করেছ নির্মূল মোর জন্মক্ষণে। সুত জননীরে ছবি আজ যদি রাজ জননীরে মাতা বলি, কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে, ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে, তবে দিক মোরে। বীর তুমি, পুত্র মোর, ধন্য তুমি। হায় প্রভু, এ কি সুকঠোর দণ্ড তব। সেই দিনকে জানিত ভাই, তেজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়। সে কখন বল বিচ্ছুল কোথা হতে, ফিরে আসে একদিন অন্ধকার পথে, আপনার জননীর কোলের সন্তানে, আপন নির্মম হস্তে অস্ত্র আসিখানে। এ কি অভিশাপ! মা তো করিও না ভয়, কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। আজি এই রজনীর তিমির ফলকে, প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র আলোকে। ঘোর যুদ্ধ ফল এই শান্ত স্তব্ধ ক্ষণে, অনন্ত আকাশ হতে পশিতেছে মনে। জয়হীন চেষ্টার সঙ্গী, আশাহীন কর্মের উদ্যম, হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম। যে পক্ষের পরাজয়, সে পক্ষ তেজিতে মোরে করোনা আহ্বান। জয়ী হোক, রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফলের হতাশের দলে। জন্মরাত্রে ফেলে গেছো মোরে ধরা তলে, নামহীন গৃহহীন আজিও তেমনি, আমার নির্মম চিত্তে ত্যাগ জননী। দীপ্তিহীন কীর্তিহীন পরাভব করে, শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে, জয় লোভে, যশ লোভে, রাজ্য লোভে হই, বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। অসাধারণ, মানে কথা বলার আর ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর লাগলো। মানে কি বলবো, অনেক অনেক কমেন্ট আসছে এবং সবাই, মানে সবাই অভিভূত আর কি, সবাই লিখছে যে দিন শেষে সেরা প্রাপ্তি। কিন্তু বিশ্বাস করবে না, কোনো রিহার্সাল ছাড়াই করলাম কিন্তু, হ্যাঁ, একটু এডিট করে নিয়ে কেটে কুটে একটু আগে। আপনাদের গলায় তো সময় হয়ে সরস্বতী আছে। হ্যাঁ, সময়ও হয়ে গেছে। তো এই কবিতাটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে মেঘনাদ বধ কাব্য আর এই কর্ণকুন্তী সংবাদ, তো শুনলেই মনে হয় যে যারা পরাজিত বোধহয় যেন তাদের প্রতি যে বাঙালির সমবেদনা সেটা যেন চিরন্তন হয়ে আছে, তাই না? তো একদম। একদমই মানে তাই। শুনলেই আর কি ভীষণ ভালো লাগে। তো সময় একেবারেই শেষ, সবাই তো বলছে আরো দীর্ঘ সময় ধরে চলুক। সত্যি মানে আমাদের তো এখনো এই গল্প বা আড্ডা ছেড়ে কারোরই যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এই একটা সন্ধ্যা না আরো এরকম অনেকগুলো সন্ধ্যা লাগবে, কিন্তু ওই আলটিমেটলি আমরা সময়ের কাছে বাঁধা, তো যেতেই হবে, আর কিছু করার নেই। তো শেষে যদি একটু জানতে চাই যে ভবিষ্যৎ যারা প্রজন্ম, যারা আবৃত্তি নিয়ে চর্চা
করছে তাদের জন্য যদি কিছু পরামর্শ দেন, যে কিছু যদি টিপস বা পরামর্শ দেন। এই ব্যাপারে আমি রঞ্জনাকে শুরুতে বলতে বলবো, তার কারণ হলো যে একেবারেই যারা খুব ভবিষ্যৎ প্রজন্ম, ধরো যারা একেবারে খুব ছোট এখন, মানে ধরো হুম, 3, 4, 5, 6, 7, 8 কি আরো ছোট, যারা ওর কাছে চর্চা করে, এবং ওই শঙ্খমালাতেই আমার শাশ্বতী দাশগুপ্ত বলে আরেকজন আছেন, উনি চর্চা করান, ও করায়। হুম, হুম। ওরা তো একেবারে যারা একদম ভবিষ্যৎ যারা, তাদের নিয়ে চর্চা করেছে, তো ওরা একটু কিছু বলতে পারবে আমার থেকে বেশি বলতে পারবে। না আসলে সেটা না, যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছোটরা বড্ডই ছোট। ওরা তো ওদেরকে প্রথমে ভালোবাসাতে হবে। ছোটরা তো নিজেরা ভালোবাসতে পারে না। কিন্তু হুম, দেখা যায় যে সময় যত গড়ায় মারা অভিযোগ করেন যে এরা একদম দিদি প্র্যাকটিস করে না। কিন্তু দেখা যায় যেটা আমাদের অভিজ্ঞতায় বলে, সময় যত গড়াতে থাকে আস্তে, আস্তে কিন্তু ওরা ভালোবেসে ফেলে। এবং এটাই শেষ কথা। কবিতাকে মানে ভালোবাসতে গেলে এবং সেটা নিয়ে কিন্তু তারা এরকম অনেকেই আছে যে আমি কবিতা বলবো, স্টেজে বলবো, বড় হবো, এটাকে নিয়ে থাকবো এবং শঙ্খমালা ছাড়বো না কোনদিনও। এগুলো এটাই আরকি। মানে আসলে শেষ শেষ পর্যন্ত তাই। ওটাই যে ভালোবেসে কাজটা করা, এবং আমার নিজের অভিজ্ঞতা থেকেও আমি সেটাই বলি, যখন আমি অনেক ছোট ছিলাম, আমার একেবারেই কবিতা বলতে ভালো লাগতো না। মা আমাকে জোর করে কবিতা শেখাতো। ভীষণ বিরক্ত লাগতো তখন। কি কবিতা বলে কি হবে, কেউ শোনে না। কিন্তু মানে সেইটা আস্তে, আস্তে যখন মানে এর সংস্পর্শে এসেছি তখন বুঝতে পেরেছি যে মানে এর মধ্যে কতটা রস, এবং সবাই ভাবে যে এটা খুব সহজ একটা শিল্প, কবিতাও দুটো মুখস্থ করে একটু সেজেগুজে স্টেজে উঠে পড়লেই হয়। হ্যাঁ, এবং যত এর ভেতরে ঢুকেছি এবং ঢুকছি, যত দেখছি তত মনে হচ্ছে এটা অত্যন্ত কঠিনতম একটি শিল্প। ফলে এটাকে নিয়ে প্রচুর কাজ করার প্রচুর জায়গা আছে, এবং অনেক, অনেক দিন এখনো, অনেক সামনে অনেক পথ আছে, যেটায় মানে এই শিল্পটাকে দিয়ে অনেক কিছু ভাবে এগিয়ে দেয়া যায়। এগিয়ে চলা যায়। এই পর্যন্ত। আমারও হুম, তাই বলা। ওই আমি আরেকটু বড়দের নিয়ে যেহেতু থাকি, কঠিন করে ভালোবাসতে হবে। ওই যে রবীন্দ্রনাথ বলেছেন না, যে কঠিন করে পারিনে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি। ওটা করলে হবে না। ভালোবাসাটাকে কঠিন করে ভালোবাসতে হবে, যাতে অনেকগুলো প্রতিবন্ধকতাকে অতিক্রম করা যায়। আসলে ওই সুনীল গঙ্গোপাধ্যায় একটা খুব সুন্দর কথা বলেছিলেন তার একটি কবিতায়, যে শিল্প তো আত্মক্ষয়। এইটাকে যিনি সহ্য করতে পারবেন, তিনি শিল্পটা নিয়ে থাকতে পারুন, তারপরে তিনি পথ জেনে যাবেন। ফলে আগে ভালোবাসতে হবে। সেটাই। একদম ভালোবাসাটাই আসল। ভালোবাসাটাই আসল, এবং ভালোবাসা থাকলে মানে সব জিনিসই, শুধু কবিতা কেন, সব জিনিসই আমরা বুঝতে বা একেবারেই শিখতে তাই। পারবো। সবটাই তো ভালোবেসেই করতে হবে হ্যাঁ, সবকিছু। তুমি যদি রান্না করো, কারো রান্না একটা প্যাশন, সেটাও ভালোবেসেই করে মানুষ ভালোবেসেই নানা করতে রকম। হবে। এটাই আরকি। কোনো কিছু যে মানে অনেক সময় আছে না যে কবিতা শিখতে হবে বলে, মানে আরেকজন করছে বলে আমাকে শিখতে হবে। ঐরকম ভাবনা চিন্তা থেকে করলে আমার মনে হয় না, মানে আমার নিজের থেকেও মনে হয়েছে যে সেরকম কখনোই হবে না। হ্যাঁ। যতক্ষণ না আমি নিজেকে আত্মস্থ করতে পারছি কবিতার মধ্য দিয়ে, তো ততক্ষণে হবে আসলে না। মানে কিছু পাওয়ার জন্য যদি তুমি সেই মানে এই শিল্পটা বা যেকোনো শিল্পতে নিজেকে ডিভোট করো, তা মানে আমি পাবো কতদিনে, আমি স্টেজে উঠবো কত তাড়াতাড়ি, তাহলে আর কি এটা তোমাকে কিছু দেবে না। মানে আগে তো নিজেকে মানে সেটাকে আত্মস্থ তৈরি করে করতে। ভালোবেসে, হ্যাঁ, হ্যাঁ সেটাই আসল ব্যাপার। সেটাই। আচ্ছা, যাক, এখানে অনেক কথা হলো আজকে। হ্যাঁ, বলো, বলো। আপনাদের, হ্যাঁ, অনেকটা সময়, এখন তো ওখানে অনেকটা রাত হয়ে গেছে। এখানে হ্যাঁ। অনেকগুলো দেখতে পাচ্ছি যে জীবনানন্দ দাশের কোনো কবিতা কি শোনা যায়? প্রগতি লিখেছে মধুবংশীর গলি শুনবো। এখন বুঝতে পারছি যে তুমি সময় একেবারেই জীবনানন্দের শেষে। এখন কি সম্ভব হবে না একটু আমি বলছি, শোনান? না আমি এই কর্ণকুন্তী সংবাদের পরে কি জীবনানন্দ দাশ আহ শুনতে তোমাদের ভালো লাগবে? নিশ্চয়ই প্রগতি যখন লিখেছে আমাদের তখন কিছু তো খারাপ নিশ্চয়ই। লাগবে না। আপনাদের যদি সময় থাকে, আমাদের এখন অফুরন্ত সময় আছে। আমাদের এখানে সবে সন্ধ্যা। কিন্তু আপনাদের ওখানে তো প্রায় অনেকটা রাত হয়ে গেল। তো তোমাদের ওখানে কটা বাজে এখন? আমাদের এখানে এখন 6:15। তো আমাদের সন্ধ্যেটা তো খুব ভালোই কাটছে, কিন্তু ওখানে এখন অনেকটা রাত হয়ে গেছে। আমি জীবনানন্দ দাশের একটি প্রেমের কবিতা শোনাই। হুম। আমার এ গান কোনোদিন শুনিবে না তুমি এসে, আজ রাত্রে আমার আহ্বান,
ভেসে যাবে পথের বাতাসে, তবুও হৃদয়ে গান আসছে, ডাকিবার ভাষা তবুও ভুলি না আমি, তবু ভালোবাসা জেগে থাকে প্রাণে, পৃথিবীর কানে, নক্ষত্রের কানে, তবু গাই গান। কোনদিন শুনিবে না তুমি তাহা, জানি আমি। আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে, তুমি জল, তুমি ঢেউ, সমুদ্রের ঢেউয়ের মতন তোমার দেহের বেগ, তোমার সহজ মন ভেসে যায় সাগরের জলের আবেগে। কোন ঢেউ তার বুকে গিয়েছিল লেগে, কোন অন্ধকারে জানে না সে, কোন ঢেউ তারে অন্ধকারে খুঁজিছে কেবল জানে না সে। রাত্রির সিন্ধুর জল, রাত্রির সিন্ধুর ঢেউ, তুমি এক, তোমারে কে ভালোবাসে, তোমারে কি কেউ বুকে করে রাখে? জলের আবেগে তুমি চলে যাও, জলের উচ্ছ্বাসে পিছে ধুধু জল তোমারে যে ডাকে। তুমি শুধু একদিন, এক রজনী, মানুষের ভিড় তোমারে ডাকিয়া লয়ে দূরে, কত দূরে, কোন সমুদ্রের পারে, বনে, মাঠে, কিংবা যে আকাশ জুড়ে উল্কার আলেয়া শুধু ভাসে, কিংবা যে আকাশে কাস্তের মতো বাঁকা চাঁদ জেগে ওঠে, ডুবে যায় তোমার প্রাণের স্বাদ তাহাদের তরে। যেখানে গাছের শাখা নড়ে শীত রাতে, মরার হাতের সাদা হাড়ের মতন, যেইখানে বন আদিম রাত্রির ঘ্রাণ বুকে লয়ে অন্ধকারে গাহিতেছে গান, তুমি সেইখানে নিঃসঙ্গ বুকের গানে নিশীথের বাতাসের মতো একদিন এসেছিলে, দিয়েছিলে এক রাত্রি, দিতে পারে যত। আহা, অপূর্ব, সত্যি অপূর্ব। আমি যেন মানে শুনতে শুনতে যেন ওখানেই বিভোর হয়ে গেছিলাম, এত ভালো লাগছে সত্যি। আম, আচ্ছা, এখানে অনেকেই না মধুবংশীর গলি শুনতে চাইছে, বলছে অল্প একটু অংশ হলেও। তো এটা দিয়ে কি আমরা তাহলে শেষ করব আজকে, মধুবংশীর গলি দিয়ে? এটা আরেকদিন হবে, এটা আরেকদিন হবে, মধুবংশীর গলি সেটাই, আরেকদিন হবে। সেটাই মানে শেষ হয়েও হইল না শেষ। অংশ করা যায় না। হ্যাঁ, মানে সেটার জন্যই আর কি জিজ্ঞাসা করলাম। তো এরকম আমরা আবার চেষ্টা করব যে আরেকদিন যদি সম্ভব হয় আপনাদের সাথে আরেকবার আড্ডা দেওয়ায়, আরেকবার কবিতা শোনার। তো মানে এরকম একটা সন্ধ্যাতে সত্যিই হবে না, 1 ঘন্টা সময়টা খুবই কম আর কি কবিতা শোনার জন্য এবং আপনাদের সাথে গল্প আমরা করার। আমরা আমরা কিন্তু 1 ঘন্টা 20 মিনিট চলে গেছি প্রায়। হ্যাঁ, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তাহলে তোমার আজকের সাথে মতো। কথা বলেও খুব ভালো লাগলো, তোমার সাথে কবিতার কথা বলে ভালো লাগলো। তুমি দিদি ভাইয়ের কাছে ছিলে, তোমরা দিদি ভাই বলো, আমার বন্ধু বলে নাম হ্যাঁ, ধরে ডাকি। হ্যাঁ, ফলে কাজ শুরু করো আবার ভালো হ্যাঁ, করে। তোমরা যত আপনাদের আমাদের আশীর্বাদ পরবর্তী সবসময় প্রজন্ম, চাই। তোমরা যত ভালো করে কাজ করবে ততই আমাদের ভালো লাগবে। একদম। আরো শেখা এখনো অনেক বাকি। যত মনে হয় যে প্রত্যেক দিনই একটা করে কবিতা পড়ি এবং নতুন নতুন কিছু শিখছি। আগের বছর যেটা হয়তো পড়েছিলাম, এই বছর পড়তে গিয়ে মনে হলো আচ্ছা ওখানে এইটা এইভাবে বলেছিলাম, ঠিকভাবে বলিনি, এইখানে এইভাবে বললে ঠিক হতো। তো ঠিক আছে, তো আপনাদের কাছ থেকে শেখারও আমাদের শেষ নেই। সামনাসামনি হয়তো সুযোগ হলে আরো ভালোভাবে শিখতে পারবো। তো আজকের মতো তাহলে দর্শকদের কাছ থেকে এবং আপনাদের কাছ থেকেও বিদায় নিতে হচ্ছে। ভবিষ্যতে আমরা আবারও চেষ্টা করব এইভাবে গল্পের ছলে আড্ডা দেওয়া এবং কবিতায় থাকা। আমাদেরও খুব ভালো লাগলো। ভালো লাগলো, তোমার জন্য তোমরা ভালোবাসা। খুব ভালো থেকো তোমরা ওখানে।
আর আনন্দে আবৃত্তির থেকো। শিল্পটাকে নিয়ে মানে আরো যাতে প্রসার হয়, তোমাদের এডিনবারার যারা দেখছেন তাদেরকে আমাদের শুভকামনা তোমাদের জানাই। হ্যাঁ এডিনবারায় যে সমস্ত বাঙালিরাও দেখছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। খুব ভালো হ্যাঁ, থেকো আমাদের এবং